আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। অলরাইট। তো আম, আজকে আমরা আম, ভিন্ন একটা গ্রামার নিয়ে আলোচনা করব। এই গ্রামারটা ইংলিশের সাথে পুরোপুরিভাবে মিল রয়েছে, এবং এটার ইউজটা খুবই স্পেসিফিক কিছু জায়গায় ইউজ করা হয়। আপনার নাম দেখে বুঝতে পারছেন যে প্লুস কম পারফেক্ট। এই পারফেক্ট শব্দটার সাথে আমরা অলরেডি পরিচিত, আমরা জানি আমাদের প্রেজেন্ট পারফেক্ট যদি আমরা বলি, পারফেক্ট বলতে যেটা বুঝি আমাদের অতীতের কোনো ঘটনা আমরা যদি এক্সপ্লেন করতে চাই, সাধারণত আমরা পারফেক্ট দিয়ে আমরা বলে থাকি। স্পিকিং এর ক্ষেত্রে আসলে আম, আমরা সবসময় পারফেক্ট ইউজ করে থাকি, লেখার ক্ষেত্রে প্রেটেরিট আমরা সাধারণত আমরা ইউজ করে থাকি। তবে এমন এমন কিছু সিচুয়েশন আছে, ওটার পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম অতীতের কোনো ঘটনা যেটা অতীতের মধ্যে পরিবর্তন হচ্ছে। যেমন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমি ওই সময় আহ, আমি একটা কাজ করছিলাম, মানে একটা চেঞ্জ অফ স্টেট যদি আসে অতীতের কোনো ঘটনা, সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কি ভেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে এমন একটা সিচুয়েশন যেটা অতীতের ঘটেছে, কিন্তু অতীতে ওই ঘটনাটা ঘটার আগে আরো একটা ঘটনা ঘটেছে। মানে হচ্ছে অতীতে দুইটা ঘটনা একসাথে ঘটেছে, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, যেটাকে আমরা ইংলিশে আমরা বলে থাকি হচ্ছে পাস্ট পারফেক্ট। প্লুস কম পারফেক্ট মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, যেখানে দুইটা ঘটনার কথা বলা হবে। দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটেছে, একটা ঘটনা পরে ঘটেছে। এবং ইন্টারেস্টিংলি এখানে যে ঘটনাটা আগে ঘটবে, সেক্ষেত্রে সেই ঘটনাটাকে, সেই সেন্টেন্সটাকে আমরা একটা ফর্মে লিখবো, আর যে ঘটনাটা পরে ঘটবে সেই ঘটনাটাকে আমরা ভিন্ন গ্রামার ভিন্ন গ্রামারিক্যাল স্টেট থাকবে। একটা হবে হচ্ছে আমাদের পারফেক্ট, একটা হবে হচ্ছে আমাদের প্রেটেরিটুম। কখন কোনটা হবে সেটা না আমরা বোঝার চেষ্টা করি। যেটা আলোচনা করলাম অলরেডি, অতীতের কোনো ঘটনা যদি আমরা এক্সপ্লেন করতে যাই, দুইটা ভিন্ন ভিন্ন ঘটনাকে যদি এক্সপ্লেন করতে যাই, এবং আম, দুইটা ঘটনা একই সময়ে ঘটার, মানে একই সময় ঘটেছে, বাট একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, এই দুইটা সিচুয়েশন বোঝানোর জন্য সাধারণত আমরা প্লুস কম পারফেক্ট ইউজ করে থাকি। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা হচ্ছে আমাদের পারফেক্ট আমরা সাধারণত ইউজ করে থাকি, যেটা পারফেক্ট টেন্স বলে থাকি। মানে আমরা হাবেন ভার্ব জাইন ভার্ব ইউজ করি। পাশাপাশি হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম থাকে, যেটা হচ্ছে মেইন ভার্ব, ওইটা পার্টিসিপ ছয় ফর্ম থাকবে। পাশাপাশি আমরা দেখেছিলাম হচ্ছে প্রেটেরিটুম, এটা আশ্রয়তে আমরা পড়েছিলাম যে জাস্ট আমাদের প্রেটেরিটুম ফর্ম থাকবে, জাস্ট ভার্বটা চেঞ্জ হবে। ভার্বের সাথে টি সাধারণত আমরা যুক্ত করে থাকি, সে টি যুক্ত করে সাধারণত আমরা প্রেটেরিটুম ফর্মটা আমরা ইউজ করে থাকি। এক্ষেত্রে আমাদের দুইটা ভার্ব ছিল, হাবেন ছিল জাইন ভার্বের, ওটার জাস্ট আমাদের প্রেটেরিটুম ফর্ম ইউজ করতে হতো, সেটা ছিল হাটে। এবং জাইন ভার্ব যেটা ছিল সেটা ছিল ফা অথবা ভারেন। এটা ডিপেন্ড করতে হচ্ছে সাবজেক্টের উপর। তো এখানে যেটা আমরা দুইটা কম্বিনেশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অতীতের ঘটনা যেটার ফলাফল বর্তমান পর্যন্ত বিদ্যমান রয়েছে, যেটা আছে সেটা আমরা পারফেক্ট হিসেবে বলছি। বাট অতীতের ঘটনা যেটা অতীতেই ঘটে গিয়েছে, যেটার ফলাফল এখনো পর্যন্ত নেই, যেটার অস্তিত্ব এখন আর বর্তমানে নেই, সেটা সেক্ষেত্রে আমরা প্লুস কম পারফেক্ট ইউজ করে থাকি। তো আম, এটাকে আমরা বলে হচ্ছে ফোগাঙ্গেনহাইট। ফ ফাগাঙ্গেনহাইট, ফাগাঙ্গেনহাইট মানে মানে হচ্ছে অতীতের ঘটনাকে আমরা বলে থাকি, কিন্তু অতীতেরও অতীত ঘটনা, তার মানে হচ্ছে অতীতের ঘটনা, বাট যে ঘটনাটা যেখানে দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা রয়েছে। যেমন পাস্ট পারফেক্ট আমরা ইউজ করার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে, যেমন আমরা ছোটবেলা পড়েছি, আপনাদের হয়তো মনে আছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, ঠিক আছে? তো এই ধরনের একটা আমরা ছোটবেলা থেকে আমরা পড়েছিলাম। তো অনেকটা ঘটনাটা এরকম যে ডাক্তার আগে এসেছে না রুগী আগে মারা গেছে, রোগী আগে মারা গেছে, ডাক্তার আসছে পরে। ঠিক আছে, এই সিচুয়েশনটাকে আমরা প্লাস প্লুস কম পারফেক্ট হিসেবে আমরা বলে থাকি, অথবা আমরা অন্যভাবে বলতে পারি ফ ফাগাঙ্গেনহাইট আমরা বলে থাকি, মানে অতীতেরও আগের ঘটনা। এবার আসি হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। এরপরে গিয়ে আমরা গ্রামারটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত আসি হচ্ছে ich war gerade aufgestanden, da klopfte es an der Tür। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হলো যে আমি আম, ঘুম থেকে উঠে গিয়েছিলাম যখন ওখানে দরজা নক করছিল। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, কোন ঘটনাটা আগে ঘটেছে? আ- আমি আগে উঠেছি নাকি দরজায় আগে নক করা হয়েছিল? দরজায় আগে নক করা হয়েছিল, তাই না? দরজায় নক করার পরে আমি ঘুম থেকে উঠেছি।
আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, er hat sie nicht erkannt, obwohl er sie vorher schon einmal gesehen hatte. সে খেয়াল করেনি যে আম, মানে আমি তাকে পূর্বেও আমি দেখেছিলাম। ঠিক আছে। তো মানে এখন যদি আমি বলি কোন ঘটনাটা আগে ঘটেছে, আমি তাকে আগে দেখেছিলাম নাকি সে আমাকে এখন রিয়েলাইজ করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি, সে রিয়েলাইজ করছে, মানে সে রিয়েলাইজ করছে না, সরি, রিয়েলাইজ করছে না যে আমি তাকে আগেও দেখেছিলাম, সে বুঝতে পারেনি, তার মানে আগে কোন ঘটনা ঘটেছে, আগে আমি তাকে দেখেছিলাম। এখানে যে ঘটনাটা অতীতে ঘটবে সেই ঘটনাটাকে আমরা সাধারণত দিব হচ্ছে প্রেটেরিটুম, একটু পরে আসছি সেটা। আর যে ঘটনা পরে ঘটবে সেটাকে আমরা বলবো হচ্ছে, সেটাকে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট, অথবা আমরা পারফেক্ট ইউজ করব। যেমন এখানে দেখতে পাচ্ছি ইয়া হাত জি নিস্ট ইয়া খান্ট, ইয়া খানেন, এটাকে আমরা আমাদের পার্টিসিপ ছয় হচ্ছে ইয়া খান্ট, এবং হচ্ছে আমাদের ইয়ার সাথে হাবেন বসে, হাবেন ভার্ব বসে, এখানে ইয়া হাট বসেছে সাবজেক্টের উপর বেস করে। আর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কানেক্টর আসলে আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে ফহেয়া হতে পারে, সেই ক্ষেত্রে বিস হতে পারে, অবভোল হতে পারে, নাক ড্যাম হতে পারে, অনেকগুলো কানেক্টরের মাধ্যমে কানেক্টরগুলো আগেও বসতে পারে, পরেও বসতে পারে। আমরা হব জাতীয় বলতে পারি, নেবেন জাতীয় আমরা বলতে পারি, দুইটা ওয়েতে আমরা বলতে পারি। তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আমরা কোন ফর্মটা লিখবো ভার্বে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরো কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে যেটা দেয়া হলো, অবভোল এয়া জি ফয়া শুন আইনমাল gesehen hatte। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, জি hatte den ganzen Tag gearbeitet, সে সারা রাত ধরে, সারা দিন ধরে সে কাজ করেছে, before sie krank wurde, সে অসুস্থ হওয়ার পরে সে সারাটা দিন কাজ করেছিল। কোন ঘটনা আগে ঘটেছে এখানে? ঘটনাটা আগে ঘটেছে হচ্ছে এখানে ডেন গানস এন্ড ঠাক, তো পুরো দিনটা সে কাজ করেছিল, এখানে এটা হচ্ছে আমাদের আম, এক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে সবসময় প্লুস কম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট হাবেনের সবসময় প্রেটেরিটিভ ফর্ম ইউজ করা হয়। হাবেনের প্রেটেরিটিভ ফর্ম কি? হাটেন। আর আমাদের যে মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের পার্টিসিপ সোয়াই ফর্ম হয়, আর বাইতেনের পার্টিসিপ সোয়াই ফর্ম হচ্ছে গিয়াবাইটেড। এই ঘটনাটা আগে ঘটেছিল, কারণ কি? কারণ হচ্ছে পরবর্তীতে সে অসুস্থ হয়েছে, বিফোর জি ক্রাঙ্ক ফুডে, সে অসুস্থ হয়েছিল পরে, অসুস্থ হওয়ার আগে সে কি করেছিল, সে কাজ করেছিল। আর সে যেহেতু পরের যে ঘটনাটা ঘটেছে সেখানে, সেক্ষেত্রে আমরা এটা কি দিচ্ছি, আমরা এটা ইউজ করছি হচ্ছে জাস্ট প্রেটেরিটুম ফর্ম। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তো প্রথমত হচ্ছে এখানে যে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কয়েকটা এক্সাম্পল আমরা দেখেছি। প্লুস কম পারফেক্ট সাধারণত আমরা ইউজ করব একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, আমাদের হাভেন, আমরা যে ভার্বটা ইউজ করতাম, আমাদের হাভেনের প্রেটিটুম ভার্বটা ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন হাভেনের প্রেটিটুম ফর্ম কি, সেটা হচ্ছে হাছে। আর আমরা সাধারণত যখন সাধারণ পারফেক্ট, আমরা যদি নর্মাল পারফেক্ট সেন্টেন্স ইউজ করি তখন আমরা হাভেন থাকে এবং আমাদের ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম থাকে। কিন্তু প্লুস কম পারফেক্ট যেহেতু এটা অতীতেরও আগের ঘটনা, সেক্ষেত্রে আমরা এই হাভেনের পরিবর্তে সাধারণত আমরা যেটা পারফেক্ট ইউজ করে থাকি সেটার প্লুস কম পারফেক্ট, সেটার প্রেটিটিভ ফর্মটা ইউজ হবে, মানে হচ্ছে হাটে। তার মানে ইস হাটে গেসেন। আমি যদি বলি ইস habe gestern gearbeitet, ইস hatte gestern gegessen before du kam, তুমি আসার আগে আমি খাবারটা খেয়ে খেয়ে ফেলেছিলাম। তার মানে অতীতের দুইটা ঘটনা বলছি, যেখানে একটা ঘটনা আগে ঘটেছে, একটা ঘটনা পরে ঘটেছে। ওই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য সাধারণত আমরা প্লুস কম পারফেক্ট ইউজ করি। আর শুধুমাত্র একটা ঘটনার কথা বলছি আমরা, সেই ক্ষেত্রে আমরা সেটার ফলাফলটা বর্তমান পর্যন্ত অতীত থাকতে, মানে বিদ্যমান থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সাধারণত পারফেক্ট আমরা ইউজ করে থাকি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাধারণত যখন কোনো মুভমেন্ট যদি থাকে, জাইন ভার্ব আমরা ইউজ করি, হাবেনের পরিবর্তে জাইন ভার্ব থাকে। এক্ষেত্রে আমরা ich bin heute nach Frankfurt gegangen zum Beispiel, আমি আজকে ফ্রাঙ্কফুর্ট গিয়েছিলাম। আর যদি বলি যে অতীতের ঘটনা, সেক্ষেত্রে আমরা জাইন ভার্বের প্রিটেরিটিভ ফর্মটা আমরা ইউজ করবো, যেটা হচ্ছে ভা। তার মানে হচ্ছে ইজ ভা দু ভাস, যেটা আমরা পড়েছিলাম। এক্ষেত্রে জাস্ট আমাদের জাইন ভার্বের যেটা আমরা প্রেজেন্ট ফর্মটা দিয়ে থাকি পারফেক্টের ক্ষেত্রে, কিন্তু প্লুস কোয়াম পারফেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে জাইন ভার্বের প্রিটেরিটিভ ফর্ম, যেটা হচ্ছে ভারেন। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে বিফোর ইস ইনস ব্যাড গিং, আমি বেডে যাওয়ার আগে হাট ইস আইন বুক গেলেজেন, আমি একটা বই পড়েছিলাম। এখানে কোন ঘটনা আগে ঘটেছে? আমি কি আগে বই পড়েছিলাম নাকি আমি ঘুমাতে গিয়েছিলাম? আমি আগে বই পড়েছিলাম, তাই না? আমি আগে বই পড়েছিলাম, যে ঘটনাটা আমি আগে করেছি,
সেখানে আমরা এটা কি দিচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের প্লুসকাম পারফেক্ট হচ্ছে আমাদের হাটেন দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের হাটেন আমাদের থাকবে হচ্ছে এখানে। এটা ইম্পর্টেন্ট, আমরা কানেক্টরটা কখন ইউজ করছি। কানেক্টর যদি আমরা পরে ইউজ করি, ফর এক্সাম্পল এই সেন্টেন্সটা আমরা এইভাবেও লিখতে পারতাম: Ich hatte ein Buch gelesen, bevor ich ins Bett ging। কারণ এটা হচ্ছে আমাদের হবজাজ এবং নেবেনজাজ আমরা ইউজ করছি। এটা হচ্ছে আমাদের হবজাজ, পরেরটা হচ্ছে আমাদের নেবেনজাজ। আমরা জানি নেবেনজাজ যদি আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাদের ভার্ব থাকবে হচ্ছে সবসময় বাক্যের শেষে। আর আমাদের নেবেনজাজ যদি আগে চলে আসে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বিফোর ইস ইনস গেট বেড গিং, এটা হচ্ছে আমাদের নেবেনজাজ শুরুতে এসেছে। এক্ষেত্রে আমাদের যে ভার্বটা থাকবে হবজাসের, এই ভার্বটা সাধারণত কি হয়, সাধারণত প্রথম পজিশনে বসে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাটে ইস আইন বুক গেলেসেন। আরেকটা এক্সাম্পল যদি দেখি, নাকডাম ইয়া ফিল ট্রেন ইয়াট হাটে, সে অনেকগুলা মানে অনেক ট্রেনিং করার পরে ভায়া ফ্রো সে হ্যাপি ছিল। সে হ্যাপি কখন ছিল? পরে ছিল। আগে কি করেছে? সে আগে ট্রেনিংটা করেছিল। তার মানে যে জিনিসটা আমরা আগে করছি সেখানে এক্ষেত্রে আমরা প্লুসকম পারফেক্ট ইউজ করছি নাক ড্যাম ইয়া ফিল ট্রেনিয়াট হাতে। এক্ষেত্রে এই জিনিসটা, এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, সেন্টেন্সটা আমরা অন্যভাবেও লিখতে পারি। ফর এক্সাম্পল এয়া ভা ফ্রো নাক ড্যাম এয়া ফিল ট্রেনিয়াট হাতে। এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এটা হচ্ছে আমাদের প্রথমে যেটা হচ্ছে এটা হবজাজ এবং পরেরটা হচ্ছে আমাদের এখানে কানেক্টর দেখতে পাচ্ছি, কানেক্টরের পাশাপাশি আমাদের নেবেনজাজ রয়েছে। এবং আমাদের ভার্বটা হচ্ছে বাক্যের শেষে, এবং ভার্ব বাক্যের শেষে থাকার কারণে কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নেবেনজাজ। আর নেবেনজাজ যখন শুরুতে আসবে তখন আমাদের সেম ভাবে আমাদের ভার্বটাও শেষে থাকবে। কিন্তু মেইন ভার্ব যেটা আছে আমাদের হবজাসে, এই হবজাসের ভার্বটা এখানে গিয়ে পরিবর্তন হয়ে সেকেন্ড পজিশনের জায়গায় প্রথম পজিশনে বসবে, যেটা আমরা আগেও পড়েছিলাম। তো এক্ষেত্রে এই ঘটনাটা আগে, কোন ঘটনাটা আগে ঘটেছে, সে আগে ট্রেনিং করেছিল, ট্রেনিং করার পরবর্তী সময়ে সে কি হ্যাপি হয়েছিল। তার মানে যে ঘটনাটা আগে ঘটেছে, আগের ঘটনাটা প্লুস কম পারফেক্ট হবে। যে ঘটনাটা পরে পরে ঘটেছে সেটা হবে হচ্ছে প্রেটেরিটুম। অলরাইট। জি বা müde, সে টায়ার্ড ছিল। জি বা zuvor 3 Stunden gelaufen, সে 3 ঘন্টা দৌড়ানোর আগে, দৌড়ানোর ইয়ে ছিল মানে দৌড়াই ছিল, দৌড়ানোর পরবর্তীতে সে মিউডে ছিল। ঠিক আছে, জি বা মিউডে, কারণ এটা ছিল পরের ঘটনা। আগে সে কোন কাজটা করেছিল? আগে সে লাউফেন করেছিল। ঠিক আছে, সে রানিং করেছিল। তো রানিং কতক্ষণ করেছিল? 3 ঘন্টা করেছিল। এটা হচ্ছে আগের ঘটনাটা। এই আগের ঘটনা হওয়ার কারণে, আর এখানে যেহেতু একটা মুভমেন্ট আছে, তো মুভমেন্ট থাকার কারণে এটা হচ্ছে আমাদের জাইন ভার্ব হবে। মানে হচ্ছে যেহেতু মুভমেন্ট আছে, আর এটা যেহেতু প্লুস কম পারফেক্ট, প্লুস কম পারফেক্ট থাকলে কি হয় আমরা জানি, সেটা হচ্ছে জাইন ভার্বটা পরিবর্তন হয়ে এটার প্রেটেটিভ ফর্ম হয়, মানে সেটা হচ্ছে ভারেন। তো জি এর সাথে ভা বসে, জি ভা সুফর 3 Stunden gelaufen। এরপরে গিয়ে আমরা বলবো হচ্ছে বাজি মুড়ে। তো এটা আমরা দুইটা ওয়েতে বলতে পারি। পাবেল ভাই বলেন তো কিভাবে বলবো এটা? জি ভা সুফর 3 Stunden gelaufen বা বাজি মুড়ে। ঠিক আছে, এটা অন্য বা- ভাবে যদি আমরা লিখি, কিভাবে লিখবো সেটা? এটা কি নেভেঞ্জার্স আগে দিয়ে হুম নাকি ভাইয়া? হুম। নেভেঞ্জার্স আগে দিয়ে হচ্ছে আহ, জি ভা না জি জুপর দাইস্টুন্ডে তো এটা এভাবেও লিখতে পারি: জি ভা müde, মোরে দেন zuvor, বা এরপর আমাদের কানেক্টর আসবে, তাই না? জি কানেক্টর zuvor, আসবে জি সুপর দ্রাইস্টুন্ডে বার gelaufen, গেলাউফেন বার gelaufen বা কারণ হচ্ছে এই যে আমাদের আমরা জানি আমাদের ভার্বটা বসবে কোথায়, আমাদের ভার্বটা বাক্যের শেষে বসবে। আমেন্ডে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যদি আরো এক্সাম্পল যদি দেখি, আম, এখানে যেটা বলা হলো, ich war gerade zu Hause angekommen, আমি
এইমাত্র বাসায় আমি পৌঁছাইছি। আলস ইয়ামিশ আনরিফ সে যখনই আমাকে কল করেছে, এর আগেই আমি বাসায় কি করেছি, আমি জাস্ট পৌঁছাইছি। কোন ঘটনাটা আগে ঘটেছে এখানে? সে বাসায় আগে পৌঁছাইছে, পৌঁছানোর পরবর্তীতে সে কলটা পেয়েছে। তার মানে যে ঘটনাটা আগে ঘটেছে, সে বাসায় আগে পৌঁছাইছে, সেই জন্য এটা হবে প্লুস কম পারফেক্ট। আর সে যেহেতু পরে কলটা পেয়েছে, সেক্ষেত্রে যেটা ঘটনাটা পরে ঘটেছে সেটা হবে হচ্ছে প্রেটেরিটুম। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইশ বা গ্রাডে সুহাউস আনগিকমেন, আমি জাস্ট মানে বাসায় পৌঁছাইছি যখন সে আমাকে কল করেছে। ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু একটা মুভমেন্ট আছে, আনকমন আমরা জানি, আনকমন মানে হচ্ছে টু অ্যারাইভ, যদি পৌঁছানো থাকে মানে একটা মুভমেন্ট থাকার কারণে এখানে জাইন ভার্বের প্রেটেটিভ ফর্ম বসেছে, যেটা হচ্ছে কি ভার্ন বসেছে। তো ইজের সাথে আমরা জানি ভা বসে। আর পরের যে ঘটনাটা আনরুফেন, আনরুফেনের প্রেটেটিভ ফর্ম আমরা কি জানি, সেটা হচ্ছে আনরিফ। আচ্ছা, সাবরিনা আপু, আপনি কি বলতে পারবেন এটা আমরা যদি নেবেন চার্জ যদি আমরা আগে লিখি তাহলে কিভাবে বলবো সেটা? Als er mich anrief, হুম। ich war gerade zu Hause angekommen. এটা কি ঠিক হয়েছে? ইসবা Äh, গেরাদে, খেয়াল করেন তো একটা কোন জিনিসটা আগে হবে। also war ich gerade, এক্স্যাক্টলি, বা ইস হবে আগে কেন? war ich. কারণ হ্যাঁ, আমরা জানি আমাদের হবজাস যদি আমাদের পরে বসে, মানে হবজাস যখন নেবেনজাস যখন আগে হবে, তখন আমাদের ভার্বটা সেকেন্ড পজিশনের পরিবর্তে কখন হবে? verb the second position. প্রথম পজিশনে বসবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আলস ইয়া মিস আনরিফ, সে আমাকে যখনই ফোন করেছিল, ভাইস গ্রাডে সু হাউস আউন কি কমেন, আমি যখনই বাসায় পৌঁছাইছিলাম তখনই সে আমাকে ফোনটা করেছে। তার মানে যে ঘটনাটা, সহজভাবে মধ্য কথা যদি বলি, যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে প্লুস কম পারফেক্ট। আর প্লুস কম পারফেক্ট মানে কি? প্লুস কম পারফেক্ট মানে হচ্ছে যেটা অতীতের কোনো দুইটা ঘটনা ঘটবে, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। দুইটা ঘটনাটা একসাথে হতে পারে না, একটা আগে ঘটবে একটা পরে। যেটা আগে ঘটবে, অতীতেরও অতীত ঘটনা আগে ঘটবে, সেক্ষেত্রে সেটা হবে প্লুস কাম পারফেক্ট। আর প্লুস কাম পারফেক্ট হতে গেলে দুইটা ভার্ব লাগবে। একটা হচ্ছে হাটেন ভার্ব, কারণ হাভেনের প্রেটেরিটুম ফর্ম, সেটা হচ্ছে হাটেন। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যে মেইন ভার্ব আছে, যে মেইন ভার্বের পার্টিসিপ সোয়ার ফর্মে, সেটা হচ্ছে আনগেকম। ঠিক আছে, সেটা থাকলে পার্টিসিপ সোয়ার ফর্ম হবে। আর আমাদের যে পরের ঘটনাটা আছে, পরের ঘটনাটা হবে হচ্ছে অলওয়েজ প্রেটেরিটুম ফর্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটা না, অনেকগুলো কানেক্টর এখানে রয়েছে। তো এটা অনেকভাবে আমরা বলতে পারি। জাস্ট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ঘটনাটাকে আগে কোনটা ঘটছে সেটার উপর নির্ভর করে আমরা প্লুস কম পারফেক্ট দিব, যেটা পরে ঘটছে সেটা প্রেটেটিভ হবে। এখানে এক্সাম্পল যদি দেখি আমরা স্ট্রাকচারটা, এ হাতে আইনি প্রেজেন্টাশন ফর বারাইটেড, সে একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করেছিল বিফোর ইনস বুরোগিং। ঠিক আছে, সে অফিসে যাওয়ার আগে সে একটা কি করেছিল, প্রেজেন্টেশন সে প্রিপেয়ার করেছিল। কোন ঘটনার আগে করেছে? was ist zuerst hier passiert, so das ist die Scene, das schon passiert ist। এখানে ঘটনাটা কোনটা ঘটেছে, আগে ঘটেছে হচ্ছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা সে হয়েছে, করেছে সে। এরপরে গিয়ে সে অফিসে করেছে ডানাহ, গিয়ে পরে সে অফিসে গিয়েছে। তো এখানে যেটা দেখতে পেলাম, সেম ভাবে এখানে আমাদের হাটেন ভার্ব হবে এবং হচ্ছে আমাদের পার্টিসিপ ফর্ম হবে, যেটা মেইন ভার্ব সেটার পার্টিসিপ ফর্ম আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা কমা থাকবে আমাদের এখানে, যেহেতু আমাদের হাব জাস্ট নেবেন জাস্ট রয়েছে এখানে আমাদের বিফোর, বিফোর মানে হচ্ছে আগে। এখানে আমরা চাইলে নাক ডেমো বলতে পারতাম, হ্যাঁ বিফোর বলতে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কিভাবে আসলে সিচুয়েশনটা এক্সপ্লেন করতে চাচ্ছি। বিফোর ইয়া ইনস বুড়ো গিং, তো সে পরবর্তীতে বুড়ো যেহেতু আছে, এয়া এর সাথে কি বসে, গিং বসে, যেহেতু এটা হচ্ছে আমাদের নেবেনজাস, নেবেনজাস থাকার কারণে এই ভার্বটা হচ্ছে হচ্ছে আমাদের প্রেটেটিভ ফর্মে। আনফর্চুনেটলি আমার পাশে একজন খুবই চিৎকার করে কথা বলতে, সেই জন্য আমি একটু ডিস্ট্রাক্টেড হচ্ছি। ওকে। আরেকটা এক্সাম্পল এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে জি হাট গুড গেস্পিল্ট, সে খুবই ভালোভাবে খেলাধুলা করেছিল, সে খেলাধুলা করেছিল বিস, বিস মানে হচ্ছে পর্যন্ত, আনটিল জি ফার্লেস্ট ভুরে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা জিনিস খেয়াল করছেন, ইস বিন ফার্লেস্ট, Du bist verletzt, ich würde verletzt, মানে আমি ফার্লেস্ট হয়েছিলাম, ইনজিওর্ড হয়েছিলাম। এখানে এটা হচ্ছে যেহেতু ঘটনাটা আগে ঘটেছে আমাদের,
এক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা কিন্তু দুইভাবে আমরা দিতে পারতাম। এখানে এখানে ভিউরে দিয়ে আমরা দিতে পারবো, যেটা হচ্ছে অতীতের ঘটনা বলছে, এটার অতীতের মানে এখানে তারা একটা কি বলে ভিউরেনের মানে কনজুক্টিভ সয়ের প্রেটিটিভ ফর্ম ইউজ করেছে, সেই জন্য এখানে হচ্ছে ভিউরে। ঠিক আছে, এটা চাইলে আমরা কিন্তু এভাবে দিতে পারতাম, বিস জি ফাল্লেস্টে। ফাল্লেস্টে যদি বলি সেক্ষেত্রে ইনজিওর্ড হওয়া বোঝায় আর কি, কিন্তু এখানে শি ওয়াজ ইনজিওর্ড বোঝানো হয়েছে, মানে একটা আরেকটা এডিশনাল ভিউরেনটা ইউজ করা হয়েছে। তো ভিউরেন ছাড়াও কিন্তু আমরা চাইলে এই সেন্টেন্সটা আমরা জাস্ট প্রেটিটিভ ফর্ম দিয়েই, ফাল্লেস্টেনের প্রেটিটিভ ফর্ম ফাল্লেস্টে আমরা দিয়েই কিন্তু জাস্ট এই সেন্টেন্সটা আমরা আম, লিখতে পারতাম। আরেকটা এখানে যদি দেখতে পাচ্ছি আমরা, এটা চাইলে কিন্তু আমরা আম, ভিন্নভাবেও লিখতে পারি। সেটা কিভাবে? যেমন জিফার্ন নুন সু হাউসে, সে মানে বাসায় আছে বর্তমানে এখন। জিভার্ন সুফো ইম রেস্টুরেন্ট গেভেজেন। ঠিক আছে, তারা এই মুহূর্তে বাসায় আছে, তারা মানে এই মুহূর্তে বাসায় ছিল, তারপরে গিয়ে পরবর্তীতে যে রেস্টুরেন্টে যাওয়ার আগে কোন ঘটনাটা আগে ঘটেছিল, এখানে দে হ্যাড বিন ইন দ্য রেস্টুরেন্ট বিফোর, আগে তারা রেস্টুরেন্টে ছিল। সুফো ইম রেস্টুরেন্ট গেভেজেন, তো জি ভারেন, এটা এখানে ভারেন বসেছে কারণ এখানে একটা মুভমেন্টের এখানে সিচুয়েশন আছে, তারা আগে ওখানে ছিল। যেমন আমরা জানি ইস বিন গেভেজেন, আমি কোথাও থাকা, এখানে মুভমেন্ট বলতে মুভমেন্ট না এক্স্যাক্টলি, মানে কোনো কিছু হওয়া অথবা কোনো কিছু স্পেসিফিকলি প্রেজেন্ট থাকার সিচুয়েশনে সাধারণত আমরা বিন গেভেজেন আমরা বলে থাকি। ঠিক আছে, এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্লুসকমপারফেক্ট, জি ভারেন সুফো ইম রেস্টুরেন্ট গেভেজেন, তারা রেস্টুরেন্টে ছিল ওই সময়। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে তারপরে গিয়ে তারা বাসায় এসে, তার মানে ঘটনা আগে ছিল, আগে রেস্টুরেন্টে ছিল, পরবর্তীতে তারা বাসায় এসেছে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হচ্ছে প্লুসকাম পারফেক্ট, আর যেটা পরবর্তীতে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাস্ট তারা ইউজ করছে হচ্ছে এখানে প্রেডিকেটম ফর্ম, সেটা হচ্ছে ভার্ন। ওকে, আরো অনেকভাবে দেয়া যায়। এক্সাম্পল হিসেবে অভল দিয়ে আমরা ইউজ করতে পারি, যেমন অভলিশ ইন, অথবা ইয়া শুন নুরুল গেকট হাতে। তো এক্ষেত্রে এটা যেহেতু আমাদের অভল আমরা নেভেনজাস হিসেবে যাতে ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের ভার্বটা ডেফিনেটলি বাক্যের শেষে থাকবে যেহেতু নেভেনজাস, এবং পরের যে ভার্বটা আছে সেটা প্রথম পজিশনে থাকবে, এটা হচ্ছে হবজাসের ভার্বটা। ঠিক আছে, তো এক্ষেত্রে পরের ঘটনাটা কোনটা? হাটে নো হুঙ্গা, সে আগে রান্না করেছিল, রান্না করার পরবর্তীতেও মানে সে মানে কি ছিল, সে তার পরবর্তীতেও সে মানে ক্ষুধার্ত ছিল। তো আগে ঘটনাটা কোনটা ঘটেছে? আগে সে নুডলটা রান্না করেছিল, রান্না করার পরবর্তীতেও সে কি ছিল, ক্ষুধার্ত ছিল। আগে ঘটনাটা ঘটেছে রান্না করা, তো যেহেতু এটা রান্না করার ঘটনাটা আগে, সেক্ষেত্রে এটা হবে প্লুসকম পারফেক্ট গেকক্ট হাতে। এক্ষেত্রে আম, পরেরটা আমরা যে ঘটনার পরে ঘটেছে সেটা আমরা দিব হচ্ছে প্রেটারিটম। এই ঘটনাটা আমরা অন্যভাবেও লিখতে পারি, সেটা কিভাবে লিখবো কেউ বলতে পারবেন? বিজয় ভাই, আপনি বলতে পারবেন? তো এটা হবে ইয়ার হাটে নক হুঙ্গার, হুম হুম অবল, হুম হুম। অবল ইস হাটে ইম শোন নুডল গেকক। অভল ইস হাটে ইম শোন নুডল গেকক। এটা কি ঠিক হয়েছে? না ভাইয়া, কিভাবে হবে তাহলে? না ভাইয়া। হাটে হচ্ছে লাস্টে চলে যাবে। এক্স্যাক্টলি, হাটে যাবে হচ্ছে কখন? বাক্যের শেষে। যে- কেন শেষে যাবে? কারণ এটা হচ্ছে নেবেন জাজ, তাই না? নেবেন জাজ যদি থাকে বাক্যের শেষে কি হবে? ভার্ব হবে। আর এটাকে যদি আমরা অন্যভাবে যদি বলি, যেটা এখানে দেওয়া আছে, অবলিশ ইম শুন নুডুলকে কক্ট হাটে, যেহেতু এখানে নেবেন জাজ আগে বসছে, সেক্ষেত্রে পরের শুধুমাত্র পরিবর্তন হয়ে হচ্ছে আমাদের যে হবজাস আছে, হবজাসের ভার্বটা সেকেন্ড পজিশনে বসার পরিবর্তে প্রথম পজিশনে বসবে। অলরাইট, তো এখানে আরো একটা কানেক্টর আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দা। জি konnte die Tür nicht offen, সে দরজাটা খুলতে পারেনি। দা জি den Schlüssel verloren hatte, কারণ হচ্ছে তারা চাবিটা মানে হারিয়ে ফেলেছিল। আগে কোন ঘটনাটা ঘটেছে? আগে ঘটেছে হচ্ছে চাবি হারিয়ে ফেলেছিল, সেই জন্যই তারা দরজা খুলতে পারেনি, তাই না? যদিও এখানে এটা আগে পরে আমরা যে কোনো ভাবে লিখতে পারি, হবজাস আগে আসতে পারে, নেভেন জাস্ট পরে আসতে পারে, অথবা ভাইস ভার্সা, নেভেন জাস্ট আগে হবজাস পরে, যেভাবে ইচ্ছা আমরা লিখতে পারি। বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘটনাটা আগে ঘটছে সেটা হবে হচ্ছে প্লুসকোয়াম পারফেক্ট, আর যেটা পরে ঘটছে সেটা হবে হচ্ছে প্রেটেরিটম।
তো এখানে যেহেতু চাবিটা তারা আগে পরে মানে আগে হারিয়ে ফেলেছিল, তো এই ক্ষেত্রে এখানে ক্ষেত্রে দা যদি আমরা দিই, এক্ষেত্রে আমাদের দুইটা সেন্টেন্সের মাঝখানে আমাদের কমা দিতে হবে না দায়ের ক্ষেত্রে। কিন্তু বিফোর অথবা নাক ড্যামের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, অথবা বিস ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের দুইটার মধ্যে কমা দিতে হবে। সরি, এখানে আমাদের কমা দিতে হবে, আনফরচুনেটলি সরি, ডাস ডাস মাই মাইন্ড ফেল। এখানেও আমাদের কমা দিতে হবে, প্রত্যেকটা ইয়েতেই নেভেনজাস হবজেস কমা দিয়ে আমাদের দিতে হবে। তো এখানে যে ঘটনাটা পরে ঘটেছে, শ্লুসেল তারা লোরেন করেছে, সেক্ষেত্রে এটা আগে ঘটেছে, সেই জন্য প্লুসকাম পারফেক্ট। আর যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্ম হবে, যেটা হচ্ছে খুনটে। আচ্ছা, তো এখানে তারা মোডাল ভার্ব ইউজ করার কারণে খুনটে হয়েছে। অথবা যদি অন্য কোনো ভার্ব যদি হতো, এখানে যেমন অফনেন, ঠিক আছে, অফনেন্টে যদি হতো, সেক্ষেত্রে আমরা ওইভাবে দিতে পারতাম অফনেন্টে। জাস্ট তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমরা যেই ভার্ব থাকবে ওই ভার্বে প্রেটেরিটুম ফর্ম হবে। তো এখানে আমরা ডাচ দিয়েও কিন্তু আমরা এটা বলতে পারি। যেমন জাবিনা বা জাওয়া, সে খুবই অ্যাংরি ছিল। ডাচ ইয়ে মান wieder die Kino Karten vergessen hatte, যে তার হাজবেন্ড কি করেছে, সিনেমা হলের যে কার্ডগুলো ছিল সেগুলো সে হারিয়ে ফেলেছিল। তো কোন কোন ঘটনাটা আগে ঘটেছে, কার্ডগুলো সে আগে হারিয়ে ফেলেছে। আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে প্লুসকাম পারফেক্ট, এক্ষেত্রে আমরা হার্টেন ভার্ব দিচ্ছি। এবং আমাদের পার্টিসিপ সোয়াই, যেটা হচ্ছে আমাদের মেইন ভার্বের পার্টিসিপ সোয়াই ফর্ম হচ্ছে, এবং ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, যেহেতু এটা নেবেনজাস। এবং আমাদের প্রথম যে হবজাস রয়েছে এবং যে ঘটনাটা পরে ঘটেছে, সেই ঘটনাটা আমাদের এখানে আমরা ভার্বের প্রেটেটিভ ফর্ম ইউজ করছি। আচ্ছা, আমরা এটা যদি অন্যভাবে লিখি, সেটা কিভাবে লিখবো, কে বলতে পারবেন? জান্নাত আপু বলতে পারবেন? Dass ihr Mann wieder die Kinokarten vergessen hatte, mm, war, war Sabrina sauer. ভা জাবিনা যাওয়া, এক্স্যাক্টলি, ভাটা হবে আগে, কারণ হচ্ছে সেকেন্ড পজিশনে বসার পরিবর্তে প্রথম পজিশনে বসবে। অলরাইট। পাবেল ভাই, আপনি সেন্টেন্সগুলো একটু পড়তে পারবেন? জি ভাইয়া, পড়তেছি। Als wir ankamen, war der Film schon angefangen. আমরা আসার আগে হচ্ছে হুম হুম। সিনেমা শুরু হয়ে গিয়েছিল। যে আনকামেন। আনগেফাঙ্গেন আছে, বা হবে না। এই সেন্টেন্সটা আসলে এক্সক্লুড করতে হবে, ইট ডাজন্ট একটু ফিট উইথ ইট। ওকে, হুম হুম। আহ, sie hatte das Fenster geschlossen, bevor es geregnet hat. হুম হুম। এটা কি ভাইয়া ইয়া করবো, হবজাস নেভেনজাস দিয়ে কি সাইডে বলবো? এটা আমরা দুইভাবেই আরেক লিখতে বলবো। পারি। তবে এখানে যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে আমরা খেয়াল রাখতে হবে, এর রেগ নিতে হবে। ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জিহাদ ডাস ফ্যান্সটা গেশলসেন, আগে সে জানালাটা বন্ধ করেছিল বৃষ্টি শুরু হওয়ার আগে, তার মানে বৃষ্টির পরবর্তীতে শুরু হয়েছে এবং সে আগে জানলাটা বন্ধ করেছে। তো এক্ষেত্রে যে ঘটনাটা পরে ঘটেছে সেটা হচ্ছে বৃষ্টিটা পরবর্তীতে হয়েছে, এবং জানলাটা সে আগে বন্ধ করেছে। বন্ধ করার কারণে যেটা ঘটনাটা আগে, যেটা আগে ঘটেছে সেটা হচ্ছে প্লুসকাম পারফেক্ট, এবং পরে যেটা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি হয়েছে। তো এটা আমরা যদি নেভেনজাস যদি পরে লিখি, সেটা কিভাবে হবে একটু বলেন তো দেখি ভাই। নেভেনজাস পরে হবজাস হচ্ছে, সরি, নেভেনজাস আগে হবজাস পরে। হুম ওকে, bevor es regnete, হুম। Komma, sie das Fenster geschlossen hatte. উম, এটা কি হয়েছে? ভাইয়া, ভাইয়া, নেভেনজাস হচ্ছে, হাটের যেই হবে না, হাটের যে বাস স্ট্যান্ড। রেগনেটেড, হাটে জি, এই তো এক্স্যাক্টলি আপু যেটা বলেছেন, ও হাটে সরি, জি hatte sie. ডাস ফেন্সটা geschlossen। কারণ হচ্ছে এখানে আমরা জানি আমাদের ভার্বটা সেকেন্ড পজিশনের পরিবর্তে প্রথম পজিশনে বসবে। ওকে, তারপর আহ, তারপরটা বলবো ভাইয়া। হুম As er war ins Büro gegangen, bevor ich ihn anrufen konnte. Okay.
before is in before Mhm. ist in anrufen konnte, Mhm. war er ins Büro gegangen. এক্স্যাক্টলি। কারণ হচ্ছে এখানে পরবর্তীতে আমাদের যেহেতু এটা আমাদের নেবেনজাস নেবেনজাস আগে বসেছে, বারবারটা হবজাস সেকেন্ড পজিশনের পরিবর্তে প্রথম পজিশনে বসছে। গুড। এরপরে আসি প্রিয়াঙ্কা আপু, আপনি একটু ট্রাই করেন পরেরগুলো। হুম, বলতে পারবেন আপু? সাহিল ভাই বলতে পারবেন? কোনটা ভাইয়া? 3 নাম্বারটা। আচ্ছা, Nachdem ich das Haus verlassen hatte, traf ich meinen Freund. আহ, এটা হচ্ছে আমি চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। দেখা কখন দেখা হয়েছিল পরে, তাই না? দেখা কখন হয়েছিল? পরে দেখা ঘটনা হয়েছিল ঘটেছে। পরে। আগে আমি বাসা ত্যাগ করেছিলাম, যেহেতু এটা আগে ঘটেছে সেজন্য এটা হচ্ছে প্লুস পারফেক্ট, আর যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে প্রেটেরিটুম। তো এটা যদি আমরা এটাই। হবজাস আগে পরে যদি লিখি সেটা কিভাবে লিখবো? আহ, traf ich meinen Freund, উম, ich traf meinen ইচ্ছা। Freund, ich traf meinen Freund, nachdem hatte ich das Haus verlassen. এটা কি ঠিক হয়েছে? তারপর Hatte ich das Haus verlassen. এটা কি সঠিক হয়েছে? হার্টেটা পড়ে যাবে। আর এটা পরে আসবে, কেন পরে আসবে? কারণ এটা নেবেনজাস। হচ্ছে নেবেনজাস, তাই না? আচ্ছা, নেবেনজান্স। নেবেনজাস যদি থাকে, নেবেনজাসের ভার্ব অলওয়েজ কোথায় থাকবে? বাক্যের শেষে থাকবে। বুঝা গেল ভাইয়া? ওকে, 4 নাম্বারটা ট্রাই করেন দেখি আপনি। Wir hatten das Auto repariert, bevor wir in den Urlaub fuhren. আহ, আমরা গাড়ি আহ, মেরামত করার পরে নাকি হুম না, হুম। বিফোর, আগে আমরা ঘুরতে গিয়েছিলাম। না, আমরা গাড়ির মেরামত করার পরে গিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে? মানে আগে আগে করেছে তারা, গাড়িটা ঠিক করেছে, রিপেয়ার করেছে, তারপরে গিয়ে তারা ঘুরতে গিয়েছে। যেহেতু এটা আগে ঘটেছে সেটা হচ্ছে প্লুস পারফেক্ট, আর পরে তারা ঘুরতে গিয়েছিল আর কি। তো আম, মানে তারা উল্লাবে যাওয়ার আগে তারা গাড়িটা ঠিক করেছিল, একদম স্পেসিফিক যদি বলি আর কি। তার মানে গাড়িটা আগে ঠিক করেছিল। এটা যদি আমরা নেভেন্সেস যদি আমরা আগে লিখি কিভাবে লিখবো বলেন তো ভাইয়া? বিফোর সবসময় খেয়াল রাখবে নেবেনসাস বাক্যের মানে সেকেন্ড মানে পরে বসুক অথবা আগে বসুক, অলওয়েজ বাক্যের শেষে ভার্বটা থাকবে, ঠিক আছে? তার মানে এখানে নেবেনজাস এখানে যেভাবে আছে, আগেও যদি বসে মানে সুয়াসটা যদি নেবেনজাস থাকে অথবা সুয়াসটা হবজাস থাকে, এটা হচ্ছে, এটা আসলে ম্যাটার করে না। নেবেনজাসের ক্ষেত্রে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে বাক্যের শেষে অলওয়েজ ভার্বটা থাকবে, সেটা পরে হোক আগে হোক। কিন্তু বিফোর হবজাস wir in den হবজাস যদি das আগে বসে Urlaub সেক্ষেত্রে fuhren হবে। এক্স্যাক্টলি সেম সেম থাকবে, কোনো পরিবর্তন এখানে হবে না। Bevor wir in den Urlaub fuhren, hatten wir das Auto repariert. এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে জাস্ট একটাই পরিবর্তন হবে, হব জাস্ট যদি আগে থাকে ভার্ব সেকেন্ড পজিশনে, আর যদি পরে থাকে ভার্ব প্রথম পজিশনে, দ্যাটস দ্য ডিফারেন্স। আর নেবেন জাস্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, সেটা বাক্যের শেষে থাকুক, মানে সেকেন্ড সেকেন্ড থাকুক অথবা আগে বসুক পরে বসুক, এটা আসলে ম্যাটার করে না। হব জাস্ট আর নেবেন জাস্টের ক্ষেত্রে সেটা সবসময় বাক্যের শেষে বসবে, হচ্ছে আমাদের মেইন পার্টটা। ওকে, তারপর সাবরিনা আপু আপনি একটু ট্রাই করবেন, 5 নাম্বারটা ট্রাই করেন দেখি। Sie war schon eingeschlafen, als ich nach Hause kam. হুম হুম। Als ich nach Hause kam, war sie schon eingeschlafen. এক্স্যাক্টলি, বাজি শুন eingeschlafen, sehr gut। তারপর 6 নাম্বারটা বলেন দেখি। Ich hatte meinen Schlüssel verloren,
verloren. Deshalb konnte ich die Tür nicht öffnen. Deshalb konnte ich die Tür nicht öffnen, hatte ich meinen Schlüssel verloren. পারলোরেন, এক্স্যাক্টলি। সে গুড। Verloren. তারপর হচ্ছে জান্নাত আপু, আপনি পরেরটা বলেন দেখি, 7 আর 8। আমি আর লিখলাম না, যেহেতু উনি সঠিকভাবে বলেছেন। Bevor es der Schule, bevor es der Schule besprochen wurde, mm, hatte er das হুম হুম Buch schon gelesen. হুম হুম। Wir waren nach Hamburg gefahren. Bevor wir nach München gezogen sind, ähm, waren wir nach Hamburg gefahren. এক্স্যাক্টলি, waren wir nach Hamburg gefahren। অলরাইট। তো এখানে আমাদের তাহলে এখানে টেক অ্যাওয়ে মেসেজ কি? টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা প্লুসক্যাম পারফেক্ট আমরা শিখলাম। প্লুসক্যাম পারফেক্ট যেটা অতীতের দুইটা ঘটনা বলার জন্য এবং যে ঘটনাটা আগে বসে হয় ঘটে, সেটা হবে আমাদের প্লুসক্যাম পারফেক্ট। আর পরে ঘটলে সেটা হচ্ছে প্রেটেরিটুম। তো এক্ষেত্রে দুইটা সেন্টেন্সকে একসাথে করার জন্য অনেকগুলো কানেক্টর আমরা ইউজ করতে পারি, ডাস ইউজ করতে পারি, মোটামুটি সব ধরনের, বলতে গেলে যত কানেক্টর আমরা এই পর্যন্ত পড়েছি সব কানেক্টর আমরা ইউজ করতে পারি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘটনাটা আগে ঘটবে অলওয়েজ প্লুসক্যাম পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা হচ্ছে প্রেডেটুম। দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। এবং যখন প্লুসক্যাম পারফেক্ট হবে তখন হাবেনের পরিবর্তে আমরা হাটেন দিব, যেহেতু আমাদের অতীত ঘটনা বোঝানো হচ্ছে। আর আমাদের ভার্বের অলওয়েজ পার্টিসিপেট ছয় ফর্ম হবে। আর আমরা অলরেডি জানি প্রেটেরিটুম ফর্ম জাস্ট আমাদের মেইন ভার্বের প্রেটেরিটুম ফর্মটা ইউজ করতে হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আহ, আমরা তো জানি হচ্ছে জার্মান বই, তারপর হচ্ছে নিউজ পেপার, সবকিছুর ক্ষেত্রে হচ্ছে পেটেরুম পেটেরুমটা ইউজ হয়। তো তখন হচ্ছে আজকে যে ক্লাসটা ছিল, এটাকে আমরা হচ্ছে লেখার ক্ষেত্রে বেশি ইউজ করব নাকি বলার ক্ষেত্রেও জিনিসটা মানে করতে হবে, ইউজ করতে হবে? প্লুসকুয়াম পারফেক্ট সাধারণত বলার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, কারণ প্লুসকুয়াম পারফেক্ট আমরা অতীতের কোনো ঘটনা যদি বলতে চাই সেক্ষেত্রে এটাই হচ্ছে একমাত্র ওয়ে প্লুসকুয়াম পারফেক্ট ইউজ করার জন্য। তবে এগুলো হচ্ছে একটু কমপ্লিকেটেড কিছু গ্রামার, ঠিক আছে? এই গ্রামারগুলা সাধারণত আমরা মানে অতীতের কোনো ঘটনা যখন আমরা এক্সপ্লেন করতে তখন শুধুমাত্র আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর ভবিষ্যৎ অথবা বর্তমানের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের তো প্রয়োজন নেই। বাট অতীতের কোনো ঘটনা বলার ক্ষেত্রে ডেফিনেটলি আমরা প্লুস কমপ্লিমেন্টটা ইউজ করে থাকি। অবশ্যই এটা দুভাবে ইউজ করা হয়, লেখার ক্ষেত্রে আমরা বলার ক্ষেত্রে দুভাবে আমরা ইউজ করে থাকি। তবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার, কারণ আমরা আজকে প্লুস কমপ্লিমেন্ট আমরা শিখেছি। সামনে হচ্ছে জাস্ট এ সেকেন্ড প্লুস পারফেক্ট। ওকে, তো সামনে আমরা পড়বো হচ্ছে ছয়টা লিগে কানেক্টর, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার জার্মান ভাষায় আমি বলবো। এই প্লুসকুয়ামপারফেক্ট, তারপর হচ্ছে ছয়টা লিগে কানেক্টর, এই গ্রামারগুলো যদি খুব ভালোভাবে যদি আমরা বুঝতে পারি এবং সেগুলো যদি আমরা ইউজ করতে পারি, আমার কাছে মনে হয় বে আইনস শুধু না, বে ছয়ের যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে সেগুলো অনেকটা আপনাদের কাভার হয়ে যাবে, ঠিক আছে? তো বে ছয় লেভেলের গ্রামারও কিন্তু আপনারা ছয়টা লিগে কানেক্টর প্লুসকুয়ামপারফেক্ট এগুলো কিন্তু ওখানেও কিন্তু পড়বেন। ওকে ওকে। ভাইয়া, তার মানে হচ্ছে আমরা অতীতের যে কোনো জিনিস হচ্ছে আগে পরে ঘটার মুহূর্তে হচ্ছে আমরা এই প্লুস কমপ্লিমেন্টটা এক্স্যাক্টলি। ইউজ করবো। হুম হুম। এক্স্যাক্টলি আর সেটা। সেটা হচ্ছে ভবিষ্যতে আমরা এটা ইউজ করতে পারবো না, এটাই হচ্ছে তফাৎ এখানে। এক্স্যাক্টলি, এখানে ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে আমরা প্লুসকুয়ামপারফেক্ট ইউজ করতে পারবো না। সেটা শুধুমাত্র হচ্ছে অতীতের কোনো ঘটনা, যেটা দুইটা ঘটনা ঘটেছে, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, এই দুইটা ঘটনা বলার জন্য সাধারণত আমরা প্লুসকুয়ামপারফেক্ট ইউজ করবো। আমরা এই পর্যন্ত কি শিখেছি? অনেকগুলো কানেক্টর শিখেছি, হবজাস, নেবেনজাস, আতসোয়াই, আতসোয়াই থেকে বেয়াইন্স পর্যন্ত অনেকগুলা পার্ট বাই পার্ট আমরা কানেক্টর পড়েছি, অভল পড়েছি, ডাস, ভাইল, ডেন, ট্রসডেম, ভেগেন, অনেকগুলো পড়েছি। এগুলো ছিল প্রেজেন্ট, অথবা এগুলো ছিল হচ্ছে পারফেক্ট। কিন্তু এই সেম কানেক্টরগুলোকে আমরা ইউজ করে আমরা তখনই আমরা ইউজ করতে পারবো প্লুসকম পারফেক্ট যখন অতীতের কোনো ঘটনা বলবো। যেমন একটু আগে আমরা এখানে দেখেছিলাম ডাস, আমরা দেখেছি, ঠিক আছে? যেমন ডাস দিয়ে ইউজ করেছে, এরপরে আমরা দেখছি অভল দিয়ে ইউজ করেছে। এই সেম কানেক্টরগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে? তো জাস্ট মেইন পার্থক্যটা হচ্ছে আমরা এই কানেক্টরগুলা
সব সময়ের মতো ইউজ করতে পারবো, তবে যখন স্পেসিফিকলি অতীতের ঘটনা বোঝানো হবে, দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা এবং যেটা আগে পরে ঘটেছে, এই ঘটনার জন্য সাধারণত আমরা প্লুস পারফেক্ট ইউজ করবো। আর ডিফারেন্সটা হচ্ছে এখানে জাস্ট হাভেনের জায়গায় হাটেন হবে। আর হচ্ছে যখন আমাদের পারফেক্ট ইউজ করবো, তখন পরের যে ঘটনাটা সেটা প্রেডেটিভ ইউজ করতে হবে। বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হুম আহ ভাইয়া মানে আগের স্লাইডে হচ্ছে যে কমেনের যে ফর্মটা কামেন, হুম হুম কামেন বা সেহেনের যে ফর্মটা আমরা ইউজ করি সা, হুম। ইসা, ইয়ার, যা। তো হুম হুম ওই যা, ইয়া, যা এর ফর্মটা হচ্ছে মানে ওইটারে বলে যে ইন্ডিকেটিভ প্রেটেরিটুম মনে হয়। হুম হুম। তো মানে ওই প্রেটেরিটুমটাই কি মানে এই প্রেটেরিটুম কিনা, সেম কিনা? এক্স্যাক্টলি ওইটাই, ওটাই। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আমরা ওয়ারেন দিয়ে বুঝাচ্ছি যে আচ্ছা এটা প্রেটেরিটুম, নেবেনজার্সটা প্রেটেরিটুম। হুম তাহলে ওই হুম ভার্বটা যদি আমরা মানে ভার্বের ফর্মটা ইউজ করি, তার মানে ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেটেরিটুম হয়ে যাচ্ছে। হুম হুম। এক্স্যাক্টলি, এখানে যদি আপনি ফর আচ্ছা, এক্সাম্পল যাবি না, আম, যদি হতো যা হতো, আমরা যদি বলতে পারতাম যা যা। আইন ফোগেল, ঠিক আছে, আমরা যা বলতে পারতাম, কারণ জেহেনের প্রেটেটিভ ফর্ম এটা হচ্ছে জাইনের প্রেটেটিভ ফর্ম ভা দিয়েছে, ঠিক আছে। হাবেনের সরি, হাবেনের প্রেটেটিভ, হাবেন যদি থাকতো প্রেটেটিভ ফর্ম হাটেন থাকতো। এখানে যদি আরবাইটেন থাকতো, আরবাইটেন প্রেটেটিভ আরবাইটেটে থাকতো। মাখেনের পরিবর্তে মাকটে থাকতো। যেটাই থাকতো, যে ভার্বই থাকতো, যা বাস জাস্ট ভার্বের প্রেটেটিভ ফর্মটা ইউজ করতে হবে। বুঝা গেল আপু? ঠিক আছে ভাই। ওকে। হ্যাঁ। তো আজকে আমাদের আম, একটা একটু কঠিন বাড়ি কাজ থাকবে আমাদের। সাধারণত আগে থেকে আপনারা একটা ট্রেনিং এর মধ্যে ছিলেন, সেটা হচ্ছে কি, আমাদের 5টা করে সেন্টেন্স লিখতাম, 10টা করে সেন্টেন্স লিখতাম। বাট আজকে থেকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে আমাদের বাড়ি কাজগুলো থাকবে। সেটা হচ্ছে আপনারা এই প্লুস কোয়াম পারফেক্টের উপরে একটা বাড়ি কাজ করবেন। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, কারণ আপনারা জানেন, অবগত আছেন যে আমাদের লিখার সাইবেনের ক্ষেত্রে 3টা টাইল আছে। একটা ইমেল লিখতে হবে, এবং হচ্ছে একটা সেলফ স্ট্যান্ডিশ, কি বলা হয়, মাইনুং লিখতে হবে, নিজের একটা অপিনিয়ন আপনাদেরকে লিখতে হবে পরীক্ষায়। সেটার প্র্যাকটিসের জন্য আমাদের লিখা শুরু করতে হবে এখন থেকে, ঠিক আছে। প্র্যাকটিসটা প্রয়োজন আমাদের। তো আপনারা যেটা করবেন, আপনাদের লাস্ট যে উর্লভ ছিল, ওই উর্লভ নিয়ে আপনারা একটা লিখবেন। সেটা মানে অ্যারাউন্ড 50 ওয়ার্ড থেকে শুরু করে, আপনারা এর চেয়ে বেশি, যত বেশি লিখতে পারেন এটা আসলে বেটার, বাট চেষ্টা করবেন মিনিমাম 50টা ওয়ার্ড এখানে মেনটেন করে আপনাদের লাস্ট উল্লভ নিয়ে আপনারা এক্সপ্লেন করবেন, যেটা অতীতের ঘটনা। ঠিক আছে, অতীতের ঘটনাটা আপনারা বলবেন, এখানে অলওয়েজ প্লুস কাম পারফেক্ট ইউজ করবেন। আর প্লুস কাম পারফেক্টের পাশাপাশি আপনারা যদি চান, সেক্ষেত্রে সেটার সাথে প্রেজেন্টও আপনারা মেনশন করতে পারেন। তবে ডেফিনেটলি এখানে প্লুস কাম পারফেক্ট যখন ইউজ করবেন, সেক্ষেত্রে প্রেটেরিটুম থাকতে হবে, মানে দুইটা সেন্টেন্স একসাথে থাকতে হবে। হবজাস নেবেনজাসের যে কানেক্টর ইউজ করবেন, কানেক্টর সহ, ওই জিনিসটা আগে পরে ঘটনাটা খেয়াল করে আপনাকে প্লুস কাম পারফেক্ট ইউজ করতে হবে। বাট চাইলে এখানে প্রেজেন্সটাও আপনারা ইউজ করতে পারেন, তবে প্রেজেন্ট না বলে সবচেয়ে বেটার হবে হচ্ছে, কারণ এখানে যেহেতু আগের উল্লাভের কথা বলা হয়েছে, বেস্ট হবে হচ্ছে হয়তো একটা দুইটা সেন্টেন্স আপনি বলতে পারেন, পারফেক্ট বলতে পারেন, বাট সবগুলো চেষ্টা করবেন প্লুস কম পারফেক্ট ইউজ করার জন্য। তাহলে এই টপিকে গ্রামারে আপনাদের আশা করি সমস্যা থাকবে না। পাশাপাশি হচ্ছে আমাদের আম, পরীক্ষায় আমরা কিভাবে সেটা ইউজ করব, সেটার একটা আমাদের প্র্যাকটিস হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আম, বইতে তাহলে আমরা প্রসিড করি। জো, তো লাস্ট ক্লাসে আমরা বই থেকে যেটা পড়েছিলাম, আমরা জাইটেনুমা আইনুনদ্রাইসিস পর্যন্ত পড়েছিলাম। এখানে দুজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি মোস্ট প্রবলি আমরা ক্যাপিটাল দ্রায় আমাদের শেষ হয়েছিল, তাই না? উম, উম, আমরা ইয়া, ক্যাপিটাল ফি আমরা শুরু করেছিলাম, তাই না, আরভাইসবেল নিয়ে, মনে আছে আপনাদের? জি ভাইয়া, হুম, ওটাতে হরেন শোনাইছিলেন। এক্স্যাক্টলি। আমরা এখানে ক্যাপিটাল ফি এর আম, এই যে এতটুকু পর্যন্ত আমরা সম্ভবত পড়েছিলাম। ওকে, তো আম, এখানে আমরা যেটা করব, আমরা এখান থেকে আবার কিছু হরেন আমরা প্র্যাকটিস করব। তো এখানে যে জিনিসটা বলা হলো, আরবাইটস প্লাস
নিয়ে একটা সিচুয়েশন এখানে পড়তে বলা হয়েছে, এবং বাস বাসিস ইনেন শুন পাসিয়াট, কোন ঘটনাটা ঘটেছে, এrzählen Sie এবং এক্সপ্লেন করতে বলা হয়েছে এখানে। তো একটা বলা হলো এখানে, যেমন দুইটা কনভারসেশন এখানে আমাদেরকে শুনতে বলা হবে। ফর এক্সাম্পল, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, সম্ভবত সে চুল কাটাতে যাচ্ছে, অথবা এমন কোনো একটা সিচুয়েশন যা এখানে বলা হলো, sehen Sie die Fotos an, was ist ein Problem, sprechen Sie im Kurs। তো আম, কথা বলতে বলা হয়েছে আমাদেরকে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ডান পাশে হচ্ছে একজন ব্যক্তি, সম্ভবত সে কাজ করছে। আমরা দুইটা কনভারসেশন শুনি এবং দুইটার মধ্যে পার্থক্য আমরা করার চেষ্টা করি, দেখি কি বলি ওরা এখানে। A. হুম। Und? Ist das in Ordnung so, Frau Schütz? Oh nein, das ist ja schrecklich. Ich wollte doch eine hellbraune Tönung und keine rote. Naja, ein bisschen rot ist schon dabei, aber mehr braun. Und das steht Ihnen doch gut. Ich sehe doch selbst, dass das rot ist. So geht das nicht. Es ist mir ja auch unangenehm, dass die Farbe ein bisschen anders geworden ist. Und was machen wir jetzt? Diese Farbe wollte ich nicht. Wir können noch einmal nachtönen. Aber das dauert dann noch mal eine Stunde. Ich habe zwar keine Zeit, aber so kann ich nicht rumlaufen. Dann machen Sie das, aber bitte jetzt die richtige Farbe. হুম। এখানে কি বলা হয়েছে এক্সপ্লেন করেন তো দেখি একজন। সাবরিনা আপু বলেন তো দেখি কি বলেছে এখানে, আম, পুরো সিচুয়েশন। ভাইয়া এটা হচ্ছে মানে ভুল কালার দিয়ে দিচ্ছে আর কি। হুম। উনি হচ্ছে রেড কালার করতে চেয়েছিল, ইয়ে হচ্ছে ব্রাউন কালার। হুম। তো এই জন্য বলছে যে উনি ওই রেড কালার করতে চায়, কিন্তু ওনার কাছে সময় নেই, আবার ওইটা করতে হলে 1 ঘন্টার মতো সময় লাগবে, এরকম কিছু বলতে চাচ্ছি। হুম। এবং 1 ঘন্টা সময় লাগবে এক্স্যাক্টলি, এবং সে বলেছে তার যে কাছে কিন্তু কোনো অপশন নেই, এখন সে এটা করতে বাধ্য আর কি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এই টাইমে হচ্ছে বলছে যে ব্রাইট কালারটা যাতে ইউজ করে। এক্স্যাক্টলি, রিচ কালার এখানে থাকতে হবে, সেটার কথা বলা হয়েছে। ওকে, গুড। আচ্ছা, তারপরে আমরা পরেরটা শুনি কি বলে। B. Technik Brunner, guten Tag. Sie sprechen mit Vera Hobel. Guten Tag, Frau Hobel. Hier ist Kreidel. Guten Tag, Herr Kreidel. Frau Hobel, es gibt ein Problem. Wir haben die Ware noch nicht bekommen und brauchen sie ganz dringend. Oh je, was ist da passiert? Ich habe die bestellte Ware schon vor 2 Tagen weggeschickt. Aber sie ist immer noch nicht hier. Und wir brauchen sie ganz dringend. Ich verstehe. Und es tut mir auch sehr leid. Ich kümmere mich sofort darum. Da gibt es wohl ein Problem beim Kurierdienst. Die Ware muss morgen früh unbedingt bei uns sein. Ich tue, was ich kann. Und Sie hören spätestens in einer halben Stunde von mir. Auf Wiederhören, Herr Kreidel. হুম। প্রিয়াঙ্কা আপু বলেন তো দেখি কি বলেছে এখানে। আহ, বুঝতে পেরেছেন নাকি আরেকবার শুনতে হবে? ভাইয়া আর একবার একটু শুনলে ভালো হয়। ওকে, কোনো সমস্যা নেই। B. Technik Brunner, guten Tag. Sie sprechen mit Vera Hobel. Guten Tag, Frau Hobel. Hier ist Kreidel. Guten Tag, Herr Kreidel. Frau Hobel, es gibt ein Problem. Wir haben die Ware noch nicht bekommen und brauchen sie ganz dringend. Oh je, was ist da passiert? Ich habe die bestellte Ware schon vor 2 Tagen weggeschickt. Aber sie ist immer noch nicht hier. Und wir brauchen sie ganz dringend. Ich verstehe. Und es tut mir auch sehr leid. Ich kümmere mich sofort darum. Da gibt es wohl ein Problem beim Kurierdienst. Die Ware muss morgen früh unbedingt bei uns sein. Ich tue, was ich kann. Und Sie hören spätestens in einer halben Stunde von mir. Auf Wiederhören, Herr Kreidel. হুম। এবার বলেন তো দেখি আপু কি বলেছে। ভাইয়া ও হচ্ছে গিয়ে ওখানে কাজ করতে গিয়ে একটা প্রবলেমে পড়ছে। হুম। সেটা হচ্ছে গিয়ে প্রবলেমটা হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে একজনের হচ্ছে গিয়ে ফোন করেছে, ফোন করে বললো যে ফোন
Die Waren haben noch nicht bekommen. So, das, was bedeutet die হুম। Waren? Waren bedeutet যে কুরিয়ার জন্য যে জিনিসপত্র অর্ডার করা হয়েছিল সেটা সে এখনো পাইনি। সো তখন বললো পাইনি। যে die ich habe schon 2 Tage vor weggeschickt, আমি 2 দিন আগে সেগুলো কি করেছি, পাঠিয়ে দিয়েছি। সো কুরিয়ার করেছে 2 দিন আগে। ইয়াস হ্যাঁ, কুরি। এই সো জন্য সে বললো ওই যে যে কুরিয়ার সার্ভিসের সমস্যা বলে সন্দেহ করে এক্স্যাক্টলি এটা, এবং আধা ঘন্টার মধ্যে ওদেরকে আবার ফোন দিবে এটা ফোন দিয়ে বললো। বললো এক্স্যাক্টলি। হ্যাঁ। এবং সে বললো যে ich brauche das unbedingt morgen, এবং আগামীকাল তার সেটা খুবই মানে খুবই প্রয়োজন। এবং সে বললো যে ich tue was ich kann, তো আমি চেষ্টা করছি, আমি যেটা করতে পারবো। ich tue, tue মানে কি? টুন বলতে কি বুঝে আপনারা জানেন? টুন তোর হচ্ছে করা। কোনো কিছু টু করা। ডু। টু ডু এক্স্যাক্টলি। তখন টু সে ডু। বললো যে ইস টু এ মানে হচ্ছে টু এ, সাধারণত এটার মাখেনের পরিবর্তে আমরা কিন্তু অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি। নেক্সট টাইম থেকে আমরা ইউজ করব টু এ, ঠিক আছে? মাখেনের পরিবর্তে আমরা টু এ ইউজ করার চেষ্টা করব। এটা খুবই ভালো একটা সুন্দর একটা শব্দ। আচ্ছা, তারপর হচ্ছে ডি রিস্টিকে Bewerbung, রিস্টিকে Bewerbung এখানে Bewerbung মানে আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট। Die bewerben sich um eine Stelle, আপনি একটা মানে জবের জন্য অ্যাপ্লাই করছেন এখানে। was brauchen Sie, কি লাগবে আপনার? was müssen Sie machen, অথবা was müssen Sie tun, কোন জিনিসটা আপনার করা উচিত। Erfolg im Job, der Ratgeber, যে আপনাকে এক্সপ্লেন মানে আপনাকে ইয়ে দিচ্ছে, কিছু অ্যাডভাইস দিচ্ছে, রাতগেবা। আম, কি কি অ্যাডভাইস আপনাকে দিচ্ছে? Erfolg, আপনি জবে কিভাবে সাকসেস হতে পারেন। ওকে। তো আম, জান্নাত আপু অথবা সাহিল ভাই আপনি পড়তে পারবেন? সাহিল ভাই পড়েন। জান্নাত আপু পড়েন তাহলে। Es ist egal, was für eine Stelle Sie suchen. হুম। আহ, এটা হচ্ছে egal হচ্ছে ইগেল মানে হচ্ছে মানে কোনো ম্যাটার করে না আর কি। এটা আসলে কোনো ম্যাটারই করে না, আপনি একটা জবের জন্য খুঁজছেন, ইগেল আমরা বলে থাকি আর কি। কোনো কিছু ম্যাটার করে না আর কি, নো ম্যাটার হোয়াট অথবা ডাজন্ট ম্যাটার। ভাইয়া, এটা আমি পড়তে পারবো না। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করছি আপু, আপনি সমস্যা নেই, আপনি পড়ুন। আমি আছি, সমস্যা নেই। তো এটা বলা হলো was sie eine Stelle, was für eine Stelle sie suchen। এটা আসলে ম্যাটার করে না, আপনি একটা জবের জন্য was für eine Stelle Sie suchen, একটা মানে কোন ধরনের মানে জব আপনি খুঁজতেছেন, এটা আসলে ম্যাটার করে না, এটা যে কোনো জবের কথা বলা হলো। Es kommt immer auf eine gute Bewerbung an, এখানে সবসময় একটা ভালো একটা জব অ্যাপ্লিকেশন এখানে থাকতে হবে, ঠিক আছে? তো কি কি লাগবে সেই জিনিসগুলো নিয়ে সে এখানে এক্সপ্লেন করলো। Schwarz braucht man einen সিরিয়াস ইমেল অ্যাড্রেসে। প্রথমত হচ্ছে যে প্রয়োজন একটা ইমেল অ্যাড্রেসের। সিরিয়াস ইমেল, সিরিয়াস ইমেল মানে খুবই সিরিয়াস ইমেল, কারণ কিছু আছে হচ্ছে ফানি কিছু ইমেল অ্যাড্রেস আছে, যেমন এখানে বললো মাউজি কুল ডট অ্যাট রেট ইয়াহু ডট ডে। তো এগুলো হচ্ছে মানে কিছু ফানি নাম, এই ধরনের ফানি নামগুলো ইউজ করা যাবে না, একটা সিরিয়াস একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। Unter Freunden ist einen Adresse wie mausikul@yahoo. Der Filial ist lustig. Ein zukünftiger Arbeitgeber ist das jedoch kaum so. Das ist about এখানে বললো উল্টা ফ্রয়েন্ডেন, মানে ফ্রেন্ডদের কাছে সাধারণত যে কিছু আম, মানে ফানি ইমেল অ্যাড্রেস রয়েছে, যেমন একটা এক্সাম্পল দিল মাউসি কুল ডট ইয়াহু ডট ডে, ফিলাস লুস্টিস, এটা হচ্ছে একটা ফানি হতে পারে। আইন সুকুনফটিগে আরবাইটগেবার মানে ভবিষ্যতের যে আপনার এমপ্লয়ার যে আছে, জি ডাস ইয়েডখ কাউমজো মানে এটা আপনি আপনার ফ্রেন্ড মনে করতে পারে এটা ফানি,
কিন্তু যে আপনার ভবিষ্যতের এমপ্লয়ার, সে এটাকে কখনোই মানে চিন্তা করতে, মানে ওরকমভাবে ফানি চিন্তা করতে পারে, মানে নাও করতে পারে সে। Auf keinen Fall darf man bei einer Bewerbung die E-Mail-Adresse des aktuellen Arbeitgebers verwenden. ফাব্বেন্ডেন, ফাব্বেন্ডেন মানে হচ্ছে ইউজ করা। আউফ কাইনেন ফাল, কোনোভাবেই না এই ধরনের ইমেল অ্যাড্রেস ইউজ, মানে একটা অ্যাপ্লিকেশনের জন্য এই ধরনের অ্যাড্রেস আপনি কখনো ইউজ করতে পারবেন না। Zudem unterlagen gehört ein aus, außer, außergehbar, এটা উচ্চারণ লেখা আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে প্রথমে চেষ্টা করবেন এগুলাকে ভেঙে ভেঙে পড়ার জন্য। আউজ Aussagekräftiges. aussagekräftiges Bewerbungsschreiben. এটা হচ্ছে Bewerbungs geschrieben। Bewerbung মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, geschrieben মানে হচ্ছে যেটা লিখে আর কি, মানে অ্যাপ্লিকেশনের কথা বলা হলো। তো এখানে বলা হলো Student Unterlagen gehört ein ähm, aussagekräftiges Bewerbungsschreiben। তো মানে হচ্ছে unterlagen মানে হচ্ছে ডকুমেন্টস গুলা, ডকুমেন্টস গুলোর মধ্যেও একটা মিনিংফুল অ্যাপ্লিকেশন থাকতে হবে, ঠিক আছে। aussagekräftiges মানে হচ্ছে মিনিংফুল, একটা মিনিংফুল অ্যাপ্লিকেশন আপনাকে আম, মানে সবসময় করতে হবে ডেফিনেটলি। শুধুমাত্র ডকুমেন্টসের পাশাপাশি একটা জাস্ট আমি ডকুমেন্ট সেন্ড করে দিলাম ব্যাপারটা তা না, একটা মিনিংফুল অ্যাপ্লিকেশন থাকতে হবে, যেমন মোটিভেশনাল লেটার লিখা, একটা সিভি লিখা। এগুলো কিন্তু যারা আউসবিল্ডিংয়ের জন্য আসবে আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন হতে পারে, কারণ এখানে যেটা বলা হয় এটা জার্মান রিয়েল লাইফ জব মার্কেটের কথা বলা হয়েছে, যেটা আপনাদের জন্য এখানে প্রযোজ্য। তো এখানে যেটা খেয়াল করতে হবে, একটা মিনিংফুল অ্যাপ্লিকেশন খুব বেশি প্রয়োজন। তারপর পড়ুন আপু। Es enthält alle Informationen, die für die Firma wichtig sind. Warum bewerben Sie sich diese Stelle? হুম। তো এখানে বলা হলো এস এ এনহেল্ড, এটা কন্টেইন করে আল Mhm. ইনফরমাশনের, সব ধরনের ইনফরমেশন, die für die Firma wichtig sind, একটা কোম্পানির জন্য কি কি জিনিস ইম্পর্ট্যান্ট। warum bewerben Sie sich um diese Stelle, আপনি এই জবের জন্য কেন অ্যাপ্লাই করছেন। Was sind Ihre Qualitäten? কোয়ালিটিটেটেন মানে হচ্ছে আপনার কোয়ালিটি কি। Welche Voraussetzungen bringen Sie mit? কোন ধরনের রিকোয়ারমেন্টস গুলো আপনি এখানে সাথে মানে আপনি সাথে করে নিয়ে আসছেন, মিট ব্রিং করছেন। Warum sind Sie genau die richtige Person? আপনি কেন আহ, সবচেয়ে সঠিক সঠিক ব্যক্তি হতে পারেন। Darum sollte sich das Bewerbungsschreiben konzentrieren. হ্যাঁ হ্যাঁ, Konzentrieren. কনসেন্ট্রিয়ারেন এক্স্যাক্টলি, দারাউফ মানে ওটার উপরে, Konzentrieren. জোলটেন জি অথবা জোলটেজিস, মানে এই জন্যই আপনাকে বেবেয়াবুংস শ্রাইবেনের উপর আপনাকে কনসেন্ট্রেশন দিতে হবে। Der Zweck ist, dass sich die Firma für Sie interessiert verwenden Sie ein gutes Muster, aber schreiben Sie nicht ab. মানে এখানে সবচেয়ে der Zweck ist মানে পারপাস হচ্ছে dass sie dass sich die Firma für die interessant, সবচেয়ে ইম্পর্টেন্ট পারপাস হচ্ছে মানে আপনার কাছে এই কোম্পানিটা, আপনার কাছে মানে যে ফির্মা ফুজি ইন্টারেস্টিয়ার, মানে সবচেয়ে মেইন পারপাস হবে যে কোম্পানির জন্য অ্যাপ্লাই করছেন ওই কোম্পানিটা যাতে আপনার প্রতি ইন্টারেস্টেড থাকে। ইন্টারেস্টেডের জন্য কি কি প্রয়োজন আপনার, মানে আপনাকে সব থেকে ডেফিনেটলি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপারেশন একটা ইন্টারভিউর জন্য, মানে ইন্টারভিউতে যাওয়া পর্যন্ত। কারণ জার্মান আমরা যে ব্যাপারগুলো আমরা মানে আমরা চিন্তা করি না আসলে, কারণ এটা আসলে আমাদেরও ভুল ব্যাপারটা তা না, আমরা আমরা জানি না আসলে, জিনিসটা শিখি নাই, আমাদের স্কুল ইউনিভার্সিটি কলেজ আমাদেরকে শিখায় নাই টু বি অনেস্ট, ঠিক আছে। একটা জব
অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। আমরা যারা অনার্স মাস্টার্স পর্যন্ত শেষ করে ফেলি বাংলাদেশে, আমরা টু বি অনেস্ট যদি জানি, আমরা সবাই পারি না একটা ভালো সিভি কিভাবে রেডি করতে হয়। আমরা এটা জানি না ভালো করে একটা কাভার লেটার কিভাবে লিখতে হয়। এটা খুবই বাস্তব। আমি নিজের কথা যদি বলি, আমি যখন আমার পড়াশোনা শেষ করি চিটং থেকে, তখন এই জিনিসগুলো আমার অনেক লেকিংস ছিল। আমি তখন ফিল করতাম। এরপরে যখন জার্মানিতে আসি তখন দেখলাম যে ও আচ্ছা, এই জিনিসগুলো আমি যখন কলেজে থাকাকালীন এগুলো আমার শেখা উচিত ছিল, আমি তখনও পর্যন্ত শিখতে পারিনি। তো এগুলা খুবই বেসিক কিছু জিনিস যেগুলা সাধারণত এখানে সবাই আসলে জানে, কিন্তু আমাদের সিস্টেমের কারণে আমরা সেগুলো আসলে শেখা আমাদের হয়নি আর কি। কিন্তু এই জিনিসগুলো খুবই বেসিক জিনিস, যে একটা সিভি কিভাবে রেডি করতে হয়, কভার লেটার কিভাবে রেডি করতে হয়, কিভাবে লিখতে হয়। সিভিটা খুব ইম্পর্ট্যান্ট কভার লেটার থেকেও আমি বলবো, কারণ একটা সিভি দেখেই কিন্তু সাধারণত ইন্টারভিউতে মানুষজন কল করে। কারণ আমিও এরকম একটা প্রসেসের মধ্যে ছিলাম, তো আমিও জানি। এবং পাশাপাশি হচ্ছে আম, আমি আমার সিভি মানে বেশ কিছু কোম্পানির মাধ্যমে আমি চেক করাইছিলাম। এগুলো আমাদের ইউনিভার্সিটি থেকে ফ্রি কিছু কোর্স ছিল। মানে সিভিটা পাঠাইছি, এবং যারা প্রফেশনাল কোম্পানির তারা পর্যন্ত সিভি চেক করে দিয়েছিল আর কি, যে এই জিনিসগুলো পরে ওখান থেকে আম, আম, পরবর্তীতে এখানে আমিও নিজে কিছু স্টুডেন্টস আমি পরবর্তীতে হায়ার করেছিলাম আমাদের ল্যাবের জন্য। তখন আমি যে জিনিসটা আমি খেয়াল করি সেটা হচ্ছে একটা সিভি খেয়াল করি সর্বপ্রথম। কারণ কাভার লেটার আসলে অনেক কিছু লিখে থাকে, এত কিছু লিখার মতো পড়ার মতো সময় আসলে থাকে না। ঠিক আছে, কারণ একটা মানে ব্যাকগ্রাউন্ড বলে একটা আগে বলে, মানে সার্ভে বলে যে একজন এমপ্লয়ার সে সর্বোচ্চ 5 সেকেন্ড সম্ভবত একটা সিভির পিছনে সময় দেয় আর কি। মিনিমাম মানে মাত্র 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডে একটা সিভি ইন্টারেস্টিং মনে হতেও হবে। তো ওইরকম সিভি আমাদেরকে বানাতে হবে। সিভি বানানোর জন্য কি কি প্রয়োজন, এগুলো আপনারা যখন শেষ করবেন, আপনারা বেআইনস পাস করার পরে যখন আপনারা হাউস বিল্ডিং খোঁজার প্রসেসে থাকবেন, তখন আশা করছি আপনাদের সাথে এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। এবং আমি প্ল্যান করছি যে এরকম একটা সেশন করার জন্য, যেখানে কিভাবে একটা সিভি রেডি করতে হবে, কিভাবে একটা কভার লেটার রেডি করতে হবে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত জার্মান জব মার্কেটে ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার জন্য, অথবা ইন্টারভিউতে কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে, কিভাবে স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতে হবে, সেগুলো নিয়ে আমি প্ল্যান করছি একটা সেশন করব। তখন মোটামুটি আপনারা এগুলা ভালো করে আরো বিস্তারিত শিখতে পারবেন। অলরাইট, আচ্ছা, যাই যাই হোক, পরবর্তীতে আসি হচ্ছে আম, প্রিয়াঙ্কা আপু, আপনি পর থেকে পড়েন দেখি এখানে দেয়ার লেবেনসলাউফ। প্রিয়াঙ্কা আপু পড়বেন। হ্যাঁ ভাইয়া। হুম, পড়ুন। হ্যাঁ পড়ছি। Der Lebenslauf mit Foto und Ihren personalen darf selbstverständlich auch nicht fehlen. হুম। হচ্ছে গিয়ে লেবেনসলাউফ মানে হচ্ছে সিভি আর কি। লেবেন্সলাউফ হচ্ছে সিভি। হুম হুম। তাহলে হচ্ছে গিয়ে আছে যে আপনার সিভি এবং তার মধ্যে হচ্ছে গিয়ে একটা ব্যক্তিগত ছবি হুম হুম। এবং কিছু ব্যক্তিগত নথি, এগুলো অন্তর্ভুক্তকরণ অবশ্যই অপরিহার্য। অপরিহার্য। হুম হুম। হ্যাঁ। দাস বেভারবুনস্ট ফটো জোল্টে আইন প্রোফাই মাখেন। হচ্ছে গিয়ে আবেদনের ছবি আসলে পেশাদার ভাবেই তোলা উচিত, প্রফেশনাল হতে হবে। প্রফি। প্রফেশনাল হওয়া উচিত আর কি। প্রফি হতে হবে, মানে প্রফি মানে হ্যাঁ। প্রফেশনাল হতে হবে। জি। Coole Fotos vom letzten Urlaub eignen sich nicht für eine Bewerbung. হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে শেষ ছুটির দারুণ ছবিগুলো হচ্ছে গিয়ে আহ, আবেদনের জন্য উপযুক্ত নয়। উপযুক্ত নয়, ওকে। Natürlich schickt man auch Zeugnisse von Schule, Universität,
Fortbildungen oder Fuhe, Fuheren Arbeitgebern mit হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে আপনার স্কুল বিশ্ববিদ্যালয় উম, প্রশিক্ষণ কোর্স বা পূর্ববর্তী নিয়োগকর্তাদের কাছ থেকে যে প্রাপ্ত যে সার্টিফিকেট গুলো আর কি হুম হুম সেগুলো এই সঙ্গে অন্তর্ভুক্ত করা উচিত। হুম হুম এক্স্যাক্টলি। Aber überlegen Sie vorher, welche Bescheinigungen, বেশ্যায়নিগুঙ্গেন বলা হয়, বেশ্যায়নিগুং মানে হচ্ছে সার্টিফিকেট। Bescheinigungen, বেশ্যায়নিগুঙ্গেন, বেশ্যায়নিগুঙ্গেন, Bescheinigungen এক্স্যাক্টলি, für বেশ্যায়নিগুং মানে diese, হচ্ছে সার্টিফিকেট। Sie, für diese Stelle wirklich relevant sind। হুম হুম। হচ্ছে গিয়ে আগে থেকে আগে চিন্তা থেকেই করুন। যে সার্টিফিকেট গুলো মানে বিবেচনা করে রাখা উচিত যে এগুলো সত্যি আমার এই পদের জন্য প্রাসঙ্গিক। এক্স্যাক্টলি, প্রাসঙ্গিক কিনা, কোন কোন ডকুমেন্টস গুলা, কোন কোন সার্টিফিকেট গুলো এটার সাথে রেলিভান্ট, প্রাসঙ্গিক, সেটা আসলে চিন্তা করে রাখুন। জি, am besten fest man sämtliche Unterlagen in einem PDF-Dokument zusammen। হচ্ছে গিয়ে এই আপনি আদর্শগতভাবে আপনার সমস্ত নথি একটা পিডিএফ ফাইলে আহ সামারি করে রাখুন। হ্যাঁ সামারি করে রাখা উচিত। Laden Sie nur dieses Dokument in das Bewerbungsportal hoch oder schicken Sie es als Anhang mit। শুধুমাত্র এই নথিটি আবেদনের যে পোর্টাল আছে সেখানে আপলোড করা দরকার এবং এটি একটা সংযুক্তি হিসেবে পাঠানো যায়। এক্স্যাক্টলি। So muss die আপটাইলুং, Arbeit, আপটাইলুং, Abteilung আপটাইলুং nur মানে হচ্ছে কি? Personal Abteilung, হুম, মানে হচ্ছে äh, এইচআর ডিপার্টমেন্ট। আপটাইলুং মানে HR হচ্ছে, Department। হ্যাঁ, আপটাইলুং মানে হচ্ছে ডিপার্টমেন্ট, পার্সোনাল মানে হচ্ছে মানে বলতে পারেন এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আর কি। হিউম্যান রিসোর্স যেটা থাকে সেটা বোঝাচ্ছে আর কি। হুম হুম Nur ein Dokument öffnen und Sie können sicher sein, dass nicht fehlt। হচ্ছে গিয়ে এইভাবে এইচআর আহ বিভাগে কেবল একটা নথি খুলতে হবে এবং আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কোনো কিছুই হচ্ছে গিয়ে এই নথি থেকে বাদ মিস হবে পড়েনি। না। এক্স্যাক্টলি। Und dann haben Sie Geduld und erwarten Sie nicht, dass sich die Firma sofort meldet। এবং তারপর ধৈর্য ধরুন এবং কোম্পানি অবিলম্বে আপনার সাথে যোগাযোগ করবে বলে আশা করবেন না। এক্স্যাক্টলি। Nach circa 2 Wochen können Sie den oder die Personalchef oder ihn anrufen। হুম হুম হুম, 2 সপ্তাহ পর আপনি এইচআর ম্যানেজারকে কল করতে পারেন। হুম Mit ihm oder ihr können Sie sprechen, wenn Sie Fragen haben und sich erkundigen, wie der Stand der Dinge ist। আপনি হুম। তাদের সাথে কথা বলতে পারেন, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং আপনার আবেদনের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস জিজ্ঞাসা করতে করতে পারেন। পারেন। হুম হুম Viele Institutionen bieten U- übrigens Bewerbungstrainings an। অনেক প্রতিষ্ঠান আবেদনের প্রশিক্ষণ কোর্স অফার করে। হুম হুম Daran kann jeder teilnehmen। যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। Dort bekommen Sie auch Tipps, wie Sie sich am besten auf ein Vorstellungsgespräch vorbereiten। সেখানে আপনি চাকরির সাক্ষাৎকারের জন্য কিভাবে সর্বোত্তম প্রস্তুতি নেবেন সে সম্পর্কেও অনেক টিপস পাবেন।
টিপস পাবেন, এক্স্যাক্টলি। যাই গুড আপু, খুবই আম, সুন্দরভাবে আপনি ট্রান্সলেশন করেছেন, আপনার ট্রান্সলেশন অনেক ভালো। আম, এক্ষেত্রে এখানে আপনারা যেটা দেখছেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেক্সট আমি বলবো। কেননা এখানে খুব সুন্দর করে সবকিছু জার্মান কালচার সম্পর্কে, জব মার্কেট সম্পর্কে খুব সুন্দর করে তারা এক্সপ্লেন করেছে। আমরা এখান থেকে কি শিখবো? সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাদের লেবেন্সলাউফ, মানে আমাদের সিভিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিভিটা তৈরি করার ক্ষেত্রে দুইটা ওয়ে আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে আমাদের কিছু অনলাইনে ইয়ে আছে ডিরেক্ট, যেমন হচ্ছে ইউরোপাস ইউজ করতে পারেন। যদিও এটা সব জায়গায় কমন, সবাই ইউজ করে। আমি সাধারণত ইউরোপাসের ফ্যান না। যখন আমি সিভি রেডি করতে পারতাম না, তখন আমি ইউরোপাস ইউজ করতাম। বাট আমার কাছে মনে হয় আপনারা ওয়ার্ড ফাইলে একটা সিভি রেডি করতে পারেন। খুবই কনসাইজ থাকতে হবে। সো die müssen immer deutlich sein, was sie vorbereiten. Zum Beispiel, was sie gelernt haben, ihre Schulzeit oder Universitätszeit und das Programm, das sie abgeschlossen haben. কি কি পড়েছেন, কোন কোন জিনিসগুলো আছেন, was sie gelernt haben, was sie trainiert haben. আপনার alle Erfahrungen ওখানে থাকতে হবে। খুবই শর্ট ভাবে থাকতে হবে, খুবই ডয়েটলিশ হতে হবে, এটা ইম্পর্টেন্ট। খুবই ডয়েটলিশ হতে হবে। খুবই লম্বা লম্বা সেন্টেন্স দেওয়ার কোনো মানে হয় না, লম্বা সেন্টেন্স অ্যাভয়েড করতে হবে। খুবই শর্ট সেন্টেন্স লিখতে হবে, কনসাইজ লিখতে হবে, টু দ্য পয়েন্ট লিখতে হবে। একটা সময় উল্লেখ করবেন, এই সময় থেকে এই সময়। সাধারণত সিভিতে ছবি আম, মানে আনঅফিসিয়ালি বলবো হচ্ছে ম্যান্ডাটরি, অফিসিয়ালি ম্যান্ডাটরি না, কিন্তু সবাই চায় হচ্ছে ছবি ইনক্লুড করা। খুবই প্রফেশনাল ছবি ইউজ করবেন। এমন কোনো ছবি ইউজ করবেন না যে ছবিটা দেখে আপনার কাছে মনে হয় না, মানে আপনাকে মনে হয় না। যেমন আমরা ফটোগ্রাফ দেখি, ছবির সাথে ওই যে একটা টাই লাগানো আছে, হ্যাঁ, একটা কোট লাগানো আছে, আলাদা করে মাথাটা ওখানে বসায়, এই ধরনের ছবি কখনো ইউজ করবেন না। নিজের অরিজিনাল ছবি তোলা একটা ছবি, এই ছবিটা প্রয়োজন পড়লে কোনো ফটোগ্রাফিতে যাবেন, কোনো ইয়েতে যাবেন, ওদেরকে বলবেন কোনো আলাদা কোনো এডিটের প্রয়োজন নেই, যে কোনো একটা সুন্দর একটা শার্ট পরবেন। যারা আছেন আপুরা, যারা আছেন আপনারা, যারা হিজাব পরতে চান হিজাব পরবেন, অথবা জাস্ট নর্মাল জামা পরে আপনারা ছবি তুলবেন। ঠিক আছে, ওই ছবিটা উল্লেখ করবেন। তবে ব্যাকগ্রাউন্ডটা খেয়াল রাখবেন, ব্যাকগ্রাউন্ড কখনো ব্ল্যাক দিবেন না, ব্যাকগ্রাউন্ড কখনো ব্লু দিবেন না, ব্যাকগ্রাউন্ড কখনো লাল দিবেন না, অন্য কোনো কালার দিবেন না। ব্যাকগ্রাউন্ড সবসময় থাকবে হচ্ছে হোয়াইট। খেয়াল রাখবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন সবসময়। একটা ছবি ইনক্লুড করবেন। এরপরে হচ্ছে জন্ম তারিখ। কিছু কিছু সিভি আমি দেখেছি যেখানে থাকে হচ্ছে জন্ম তারিখ দেয়, ন্যাশনালিটি দেয়। কোনো প্রয়োজন নেই। জন্ম তারিখ দিয়ে সে কী করবে? আপনি নিজেকে এভাবে জিজ্ঞেস করবেন যখন সিভি রেডি করবেন। আপনি আপনি যদি একজন মানে কোম্পানির মালিক হন অথবা কোম্পানিতে জব করেন, সেক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো থাকলে একজন ক্যান্ডিডেটকে আপনি ইন্টারভিউর জন্য ডাক ডাক দিবেন অথবা আপনি কল করবেন, ওইভাবে চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ওয়ার্ড এখানে লিখতে হবে। গ্রামাটিকে কোনো ভুল করা যাবে না। যেহেতু আপনারা আউসবিল্ডিংয়ের জন্য আসবেন, আপনাদের Lebenslauf definitely es muss auf jeden Fall Deutsch werden, auf Deutsch werden, Deutsch লিখতে হবে ডেফিনেটলি। বাট আমি বলবো হচ্ছে আপনারা আগে এটা এটা লিখতে খুব বেশি সময় লাগবে না। বাট আপনারা আগে জার্মান ফোকাস করুন, যখন লিখবেন তখন অথবা এগুলো নিয়ে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এগুলো নিয়ে আমি যেহেতু বলেছি একটা সেশন করবো, তখন ওই সেশনে মোটামুটি করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জার্মানে জব পাওয়ার ক্ষেত্রে, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন, এটা আরও চ্যালেঞ্জিং, কম্পিটিটিভ ডেফিনেটলি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকআপ ইমেল, ব্যাকআপ না, কি বলা হয়, রিমাইন্ডার ইমেল। মানে এখানে একটা সেন্টেন্স লিখেছে যে circa zwei Wochen können Sie den অথবা die Personalchef অথবা শেফিন আনরুফেন, ফোন করতে পারবেন। অথবা যেহেতু বাংলাদেশ থেকে ফোন করা সম্ভব না, ইমেল ইমেল করতে হবে। তার মানে এটার কারণ কি? আপনি একটা জব অ্যাপ্লাই করেছেন, আমি তো 2 সপ্তাহ অপেক্ষা করতাম, আপনি 1 সপ্তাহ অপেক্ষা, 1 সপ্তাহ অপেক্ষা, আমি 4-5 দিন পরে ফোন করতাম সাধারণত। আমি যখন জবের জন্য অ্যাপ্লাই করতাম, আমার এত ধৈর্য ছিল না যে আমি 2 সপ্তাহ পরে ইয়ে করব। আমি আম, 4-5 দিন পরে ফোন করতাম যে আমি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, যে তোমরা অ্যাপ্লিকেশনটা পেয়েছো কিনা। আমি জানি তারা পেয়েছে, কিন্তু তারপরও আমি তাদেরকে ফোন করতাম এক্সট্রা করে, এই জন্য তাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে আমি তোমাদের এই জবের জন্য আমি খুব ইন্টারেস্টেড এবং আমি চাই এই জিনিসটা, জবটা আমি পাই।
এটা কিন্তু এটা হয়তো মনে হতে পারে যে সেক্রেটারি ফোনটা ধরেছে, না, এই সেক্রেটারি কিন্তু বলে যে এইচআর হোক অথবা বস হোক যে এই একটা ক্যান্ডিডেট ফোন করেছে এডিশনালি। এটা কিন্তু সাধারণত সবাই করে না, যারা করে সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করে অনলাইনে। অ্যাপ্লিকেশন কয়টা আছে একটা জবের জন্য আপনারা জানেন? কোনো ধারণা আছে? বলেন তো দেখি। একটা হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশনের জন্য কয়টা আহ, আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে? দেখি বলেন তো, একজন একজন করে বলেন তো। সাবরিন আপু শুরু করেন, আপনার ধারণা। ধরে নিলাম একটা হাউস বিল্ডিং হতে পারে সেটা একটা ক্রাঙ্কেন সোয়েস্টারের জন্য, ঠিক আছে, ক্রাঙ্কেন ফ্লেগারেন। কতগুলো অ্যাপ্লিকেশন আপনারা মনে করেন যে হতে পারে, জানেন? ভাই গে- অ্যাপ্লিকেশন তো মানে অনেক আসে। অনেক বলতে আমি নাম্বারটা একটু গেস করেন দেখি। আমি শুনেছিলাম 70-80 হাজার এরকম। 80,000? না, 80,000 টু হ্যাঁ, মাচ। একটা জব পজিশনের জন্য 80,000? না, এরকম না। মানে ইউরোপিয়ান কান্ট্রি সহ আর কি কি এরকম শুনছিলাম। উম, না না, 70-80,000 এটা এটা আসলে আম, মানে একটা জব পজিশনের জন্য সত্তর অনেক আশি বেশি। হাজার না, এত বেশি না। যেখানে হয়তোবা আহ, 1 থেকে 2 হাজার হতে পারে। 1 থেকে 2 হাজার অ্যাপ্লিকেন্টস, ক্যান ইউ ইমাজিন? 1 থেকে 2 হাজার অ্যাপ্লিকেশন, কত হাজার হাজার জব আছে। একটা জব তো না, হাজার হাজার, 100,000, 500,000 জব আছে জার্মানিতে বর্তমানে। তো সবগুলোর জন্য 70-80 হাজার এটা মেক সেন্স এত করে না। এত কম, 1,000-2,000? 2 হাজার অ্যাপ্লিকেশন যদি আসে, 2 হাজার থেকে একজন সিলেক্ট হবে, আপনি চিন্তা করছেন 2 হাজারের মধ্যে আপনি ও একজন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। জাস্ট অ্যাপ্লিকেশন। কিন্তু আপনি অ্যাপ্লিকেশন, হ্যাঁ। আপনি চিন্তা করুন, আচ্ছা জব পজিশনের কথা বলছেন 70-80 হাজার, আপনি সত্তর না আশি ভাই, আমি অ্যাপ্লিকেশনের কথাই বলেছিলাম আমি। আচ্ছা, না, এত এত অ্যাপ্লিকেশন না, একটা জব এত হয় না। পজিশনের জন্য 1, 2 হাজার, 3 হাজার, 5 হাজার পর্যন্ত ধরলাম, কিন্তু 5 হাজার থেকে একজন সিলেকশন। চিন্তা করতে পারেন ও, কতটা কম্পিটিটিভ। তো এক্ষেত্রে যেটা করতে হবে, সবাই কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু কতজন, মানে 2 হাজার ধরলাম, 2 হাজার থেকে 15 জন, 20 জন ফোন করবে। ওই 20 জনের একটা রিকমেন্ডেশন অলরেডি চলে আসে, সবাই কিন্তু ফোন করবে না। কারণ সবার কিন্তু ওই, মানে জাস্ট অ্যাপ্লিকেশন করেছে, দ্যাটস ইট। আপনিও যদি ওই ক্যাটাগরিতে থাকেন, আপনাকে কিন্তু ডাকবে না ইন্টারভিউর জন্য। আর এখানে সিস্টেমটা কি আপনারা হয়তোবা জানেন, যেখানে বর্তমানে তারা একটা ওয়েবসাইটটাকে এমনভাবে ডিজাইন করেছে এবং সেখানে তারা অটোমেটিক রোবোটিক সিস্টেম তারা করেছে, সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ক্রিনিং সিস্টেম আর কি। মানে 2 হাজার অ্যাপ্লিকেশন, একটা কোম্পানিতে একটা তো জব পজিশন থাকে না, এরকম 50টা থাকে। ফর এক্সাম্পল 50টার জন্য যদি 2 হাজার অ্যাপ্লিকেশন আসে, তাহলে কতগুলো অ্যাপ্লিকেশন? 15, 20 হাজার, 30 হাজার অ্যাপ্লিকেশন কি কতজনের পক্ষে দেখা সম্ভব? কত দিনে শেষ করবে? মেক সেন্স করে না। সেই জন্য তারা করে কি, সময় বাঁচানোর জন্য তারা একটা স্ক্রিনিং সিস্টেম করে। স্ক্রিনিং সিস্টেমটা কি, তারা যতগুলো জব অ্যাপ্লিকেশন আসে, শুধুমাত্র সিভিটাকে তারা কি করে, সবসময় মনে রাখবেন সিভি হচ্ছে আপনার হাউস বিল্ডিং পাওয়ার অথবা জব পাওয়ার সবচেয়ে কি ডকুমেন্ট হচ্ছে সিভি। ঠিক আছে? তো আম, এই সিভিগুলোকে তারা একটা প্রসেস দিয়ে তারা রান করায়। ঠিক আছে? রান করালে ওখানে 2 হাজার থেকে ওরা সর্ট আউট করে, ওখান থেকে 50টা অ্যাপ্লিকেশন নিয়ে আসে। ঠিক আছে? 2 হাজার থেকে 50-এ নিয়ে আসে। 50 থেকে সেখান থেকে তারা আবার ওগুলো তারা চোখে পড়েও দেখে না। 2 হাজারটা কখনোই তারা জীবনেও পড়ে দেখবে না। আই ক্যান টেল ইউ দ্যাট, নেভার এভার। কখনোই পড়ে দেখবে না 2 হাজার। ওরা অটোমেটিক সিস্টেমের মধ্যে 2 হাজার থেকে মাত্র 30টা অথবা 40টা অ্যাপ্লিকেশন ওরা সর্ট করবে ওখান থেকে। তো তার মানে আপনাকে ওই অটোমেটেড যে রোবোটিক সিস্টেম আছে, ওই রোবোটিক সিস্টেম আপনাকে পার করতে হবে। তো এগুলো কিছু ট্রিক্স আছে, আমি এগুলো পরবর্তীতে বলবো। তো ওখান থেকে 30 জন 40 জনের যে অ্যাপ্লিকেশনটা পাবে, ওগুলো গিয়ে হিউম্যান গিয়ে চেক করবে। একজন এইচআর ওই 30-40টা অ্যাপ্লিকেশন দেখবে, সে জাস্ট 5 সেকেন্ড করে একটা সিভিতে সে গো থ্রু করবে, জাস্ট দেখলো দেখলো দেখলো, ওখান থেকে সে 5টা অথবা 7টা অ্যাপ্লিকেশন সে নিল। ওই 5টা 7টা অ্যাপ্লিকেশন থেকে আবার চেক করে 3 জন 4 জনকে সে ইন্টারভিউর জন্য ডাকবে। তার মানে 2 হাজার থেকে 3-4 জন তারা ইন্টারভিউতে ডাকবে, ইন্টারভিউ থেকে একজন তারা সিলেক্ট করবে। চিন্তা করতে পারছেন কতটা কম্পিটিটিভ? তো আপনাকে কিন্তু স্মার্ট হতে হবে, ওরা আপনার থেকে স্মার্ট, কিন্তু আপনাকে আরও স্মার্টার হতে হবে। ঠিক আছে? স্মার্টার হতে হলে কি করতে হবে, কিভাবে এই প্রসেসগুলো পার করতে হবে, তো এগুলোর কিছু ট্রিক্স আছে। তো যখন আমি এগুলো নিয়ে আলোচনা করব, তখন আপনারা এগুলো শিখতে পারবেন আশা করছি। বাট এটা খুবই কম্পিটিটিভ। শুধুমাত্র জার্মানি না, প্রত্যেকটা জায়গায় আসলে, কারণ এখানে ইউরোপিয়ান আছে, জার্মান আছে, সবার মধ্যে গিয়ে আপনাকে কম্পিট করতে হবে। তো আপনাকে অনেক অ্যাপ্লিকেশন করার একটা মেন্টালিটি থাকতে হবে, অনেক অ্যাপ্লিকেশন।
এটা মাথায় রাখতে হবে। তো হতাশ হতাশা হওয়া যাবে না এখানে, খুবই নর্মাল। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমি যখন মাস্টার্সে ছিলাম, আমি একটা ফ্রি ইন্টার্নশিপ করতে যাচ্ছিলাম, কারণ বাংলাদেশ থেকে যা শিখে আসছি এখানে আসলে, মানে টু বি অনেস্ট যদি বলি, কিচ্ছু শিখে আসি না বাংলাদেশ থেকে, যে অনার্স করে আসছি এখানে আমি। আমাদের ইউনিভার্সিটি থেকে এত কিছু শেখার সুযোগ হয়নি, মানে এক্সপিরিয়েন্স বলি কিছু না। তো আমি চাচ্ছিলাম কিছু একটা এক্সপিরিয়েন্স আমার সিভিতে অ্যাড করার জন্য, সেই জন্য আমি ফ্রি ইন্টার্নশিপ, মানে আমি তাদের জন্য ফ্রিতে কাজ করব। 69টা অ্যাপ্লিকেশন করার পরে 70তম অ্যাপ্লিকেশনে গিয়ে আমি একটা ইন্টারভিউর জন্য কল পাই। এর আগে কোনো ইন্টারভিউ আসে নাই আমার। তো তখন থেকে আমি এই প্রসেসগুলা জানা শুরু করি, শেখা শুরু করি, বোঝা শুরু করি যে কিভাবে তারা আসলে এগুলো সর্ট করে। তো এগুলো খুবই লং একটা প্রসেস, এবং খুবই স্মার্টলি আপনাকে এগুলো হ্যান্ডেল করতে হবে, না হয় অনেকেই আছে শুনবেন যে জব পায় না। অনেকে আমাকে প্রশ্ন করে, B1 দিয়ে কি হাউস বিল্ডিং পাওয়া যায়? অনেকে বলে যে পায় না, কিন্তু না পাওয়ার কারণ কি? কারণ তারা ট্রিক্সগুলো কিন্তু জানে না। ঠিক আছে, যেমন আমি এই প্রসেসে অনেকবার গিয়েছি। ঠিক আছে, একটা ইন্টার্নশিপ করে আমি 3টে ইন্টার্নশিপ করেছি আমার মাস্টার্স চলাকালীন, একটা কোম্পানিতে, আর দুইটা হচ্ছে দুইটা রিসার্চ ইনস্টিটিউটে। 3টে করেছি, পাশাপাশি আমার মাস্টার্স থিসিসের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি 4টা স্টেপ। এর পরবর্তীতে আমি আবার আমার পিএইচডির জব ছিল, পিএইচডি জবের জন্য অ্যাপ্লাই করেছি। 5বার আমি এই প্রসেসের মধ্যে দিয়ে গেছি। তো মোটামুটি আমার আম, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই জন্যই সবাই বলে যে আসলে B1 থেকে, B1 দিয়ে জব পাচ্ছে না, জব না, হাউস বিল্ডিং পাচ্ছে না, পসিবল কিনা? পসিবল। B1 আপনি যদি শেষ করতে পারেন, আমার কাছে মনে হয় হাউস বিল্ডিং পাওয়াটা খুব বেশি কঠিন কিছু না। আপনাকে জাস্ট 2 থেকে 3 মাস, মানে আপনাকে শুধু অ্যাপ্লিকেশন করতে হবে। 2 মাস যদি অ্যাপ্লিকেশন করেন, আমার কাছে মনে হয় হাউস বিল্ডিং পাওয়া কোনো কঠিন কিছু না আসলে। অলরাইট। ভাইয়া বিএড এক্সাম দিতেই তো সিট পাওয়া যায় না, এটা তো খুব টাফ। এটা খুবই ট্র্যাজিক বর্তমানে। আহ, বাংলাদেশে তো নাই ভাইয়া, ইন্ডিয়াতেও তো সিট পাওয়া যাচ্ছে না। এটা আসলে খুবই রিসেন্টলি আমি এটা শুনেছি যে এরকম বাজে অবস্থা হয়ে গিয়েছে। আগে তো মোটামুটি খোঁজ করা যায়। তো আমার আগের দুজন স্টুডেন্ট, একজন নেক্সট মান্থ পরীক্ষা দিবে, সরি জানুয়ারিতে পরীক্ষা দিবে, আরেকজন সম্ভবত ফেব্রুয়ারিতে কি মার্চে, সে B2 পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে এখন। কারণ B2 মানে খালি থাকে সব সময়, B1টাই হচ্ছে সমস্যা হয়। তো এটা ভাইয়া আসলে, এটা কি করা যায় যে আসওয়াই পরীক্ষা দিয়ে আর বেসওয়াই পরীক্ষা দেওয়া যায়? হ্যাঁ, আপনি সরাসরি আশ্রয় লাগবেন, আপনি সরাসরি C2ও দিতে পারবেন, এক্ষেত্রে কোনো ভাইয়া বাধ্যবাধকতা কারণ নেই। হচ্ছে কি, বাংলাদেশে বেআইনসে সিট পাওয়া সো ডিফিকাল্ট, ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়াতে পাওয়া যায়, আমি যতটুকু জানি ইন্ডিয়াতে তো ভাই শুধুমাত্র, আগে পাওয়া যেত, এখন এই যে লাস্ট বার যে 27 তারিখ মনে হয় ছিল, তো আপনার গোয়েতের স্টুডেন্টরাই সিট পায়নি ভাইয়া। আচ্ছা, ওখানে অনেকগুলো ইনস্টিটিউট আছে, শুধুমাত্র এটা যে দিল্লিতে আছে তা না, কলকাতায় আছে, চেন্নাইতে আছে, হায়দ্রাবাদেও আছে, অনেকগুলা স্টেট তো ইন্ডিয়াতে, প্রত্যেক মোটামুটি অনেকগুলো স্টেটে আছে আর কি। তো খুঁজে বের করতে হবে কোন স্টেটে সিট বর্তমানে আছে, তো এটা খুঁজে তারপরে ইয়ে করতে হবে। তো এখন এটা খুবই আনফরচুনেট আসলে B1 থাকার ভিয়েতনামে এর নাকি জন্য। সিট পাওয়া যায় ভাইয়া, কিন্তু ভিয়েতনামে গিয়ে পরীক্ষা দেওয়া আসলে তো ডিফিকাল্ট আমাদের বাংলাদেশ থেকে। ভিয়েতনাম ভিসা দিচ্ছে কিনা আমি জানি না, ভিসা সম্ভবত বন্ধ এখন। হ্যাঁ, ভিসা এখন বন্ধ ভিয়েতনামের জন্য। বাংলাদেশিদের, মানে আমি বলবো হচ্ছে খুবই আনফরচুনেট, দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে যে আম, মানে আমাদের অনেকে আসলে ভিসার অপব্যবহার করে, পাসপোর্টের অপব্যবহার করে। এই জন্য আমাদের পাসপোর্টের মান অনেক 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 কমে গেছে, অনেক কমে গেছে। সেই জন্য আসলে সাধারণ, মানে ভিয়েতনাম আমাদের ভিসা দিতে চাচ্ছে না। তো এগুলো আমাদের দরজাগুলো কিন্তু আসলে খুব, মানে একটা রেড সিগন্যাল, আমাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। তো যত দ্রুত পারুন, যদি দেশের বাইরে আসার ইচ্ছা অবশ্যই আছে আপনাদের, যদি দ্রুত পারুন দেশ থেকে মানে মুভ করার প্ল্যান থাকলে এখনই প্ল্যান করুন চলে আসার জন্য। দিন দিন জিনিসগুলো সব কঠিন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন ইন্ডিয়ার যে ব্যাপারটা, তখন এখন হচ্ছে সিস্টেম ওইখানে, আগে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সিট বুকিং করতে হবে, তারপর হচ্ছে আপনাকে ভিসার জন্য দাঁড়াইতে হবে। এবং হচ্ছে যদি আনফরচুনেটলি আপনার ভিসা না দেয়, তাহলে এই টাকা হচ্ছে আপনার মানে চলে গেছে আর কি, এই টাকার আশা ছেড়ে দিতে হবে। মানে আগে তো ইন্ডিয়ার বর্তমান আগে সিস্টেম। আগে তো ওরা মানে রিটার্ন করতো মনে হয়, এখন কি ওরা না, আহ, এখন রিটার্ন করে না ভাইয়া। আমাদের হচ্ছে মারুফ ভাইও হচ্ছে চেষ্টা করতেছে ভিসার জন্য। তো হুম। আনফরচুনেটলি মানে চেষ্টা করতেছে আর কি, সব মিলে এই আর কি। তো এখন ওই মানে ওই আগে সিট নিতে হবে, এবং ওদেরকে হচ্ছে আগে টাইল গুলা হচ্ছে বুকিং করতে হবে, দেন হচ্ছে ভিসার জন্য দাঁড়াইতে হবে আর কি। ইন্ডিয়ার ভিসাটা ঝামেলা, নেপালও সেম অবস্থা আমি যতটুকু দেখতেছি আসলে।
আহ, নেপালে অনারেবল ভিসার একটা ইয়ে আছে, সুযোগ আছে। না, ওখানে হ্যালোটকে সিট একটা পাওয়াটাও ছেলের সাথে, বাংলাদেশের মতোই ডিফিকাল্ট। ভাইয়া, কিন্তু নেপালের ওইখানে এখন হচ্ছে রাজনৈতিক যে সহিংসতাটা এটা খুব বেশি, বাংলাদেশের মতন অবস্থা। তো ওখানে যাওয়াটাও খুব বেশি সেফ না। মালয়েশিয়া তো ঝামেলা চলতেছে ভাইয়া, মানে মোটামুটি মোটামুটি সব দেশেই একটা মানে ঝামেলা হচ্ছে আর কি, মালয়েশিয়াতেও এই আপনাদের আর কি। আরো একটা অল্টারনেটিভ আমি বলতে পারি, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে যে পরীক্ষাটা দেওয়ার সুযোগ আছে আপনারা দিতে পারেন। আপনারা বেআইনস দিতে হবে ব্যাপারটা তা না, আপনি এখানে অন্য ভিসাতেও কিন্তু আসতে পারেন। যদিও এখানে ব্যাপারগুলো ভিন্ন, বিশেষ করে হচ্ছে আউ পেয়ার যেটা পাবেল ভাই ট্রাই করতেছে, আউ পেয়ারের জন্য কিন্তু বেআইনস কিন্তু লাগে না। আউ পেয়ার আসার পরে গিয়ে আপনারা এখানে এখানে কিন্তু বেআইনস কিন্তু আপনারা চাইলে নেক্সট মান্থে দিতে পারবেন। এখানে আসার পরে হাউস বিল্ডিং পাওয়াটা খুবই সহজ, খুবই সহজ আমি বলবো, এবং পরীক্ষা দিয়ে পাশ করাটা অনেক সহজ বাংলাদেশ থেকে। তো ভাইয়া, আপনারা আও পেয়ার তো মনে হয় কত বছর বয়স, এজ ইয়ে আছে না, এজের একটা 26, নিয়ম সম্ভবত আছে। 26 কি 27। 26 ক্যাটাগরি আছে না? হ্যাঁ, 26 হ্যাঁ। কি 27 একটা ইয়ে আছে। ওটা ছাড়াও ওটাও যদি না হয় আপনাদের আরো ইয়ে করতে পারেন, আপনারা বাংলাদেশে আইনস পরীক্ষা দিতে পারেন। যাদের ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই তারা ল্যাঙ্গুয়েজ কোর্সেও আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে তো যদি ওখানে ব্লক অ্যাকাউন্টে টাকাটা লাগবে, এটা হচ্ছে সমস্যা। তো ওটাও দ্রুত হয়ে যায়, ওখান থেকে আপনার হাউস বিল্ডিং এর জন্য ট্রাই করতে পারেন। মানে ওয়ে আছে, অনেকগুলাই আছে। বাট বাংলাদেশে এটা না হলে যে বেআইনসের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ওটা তা না, আপনারা আইনস অথবা আশ্রয় পরীক্ষা দিয়েও জার্মানিতে কিন্তু আসতে পারবেন। কিছু ভলান্টারি ভিসা আছে, ভলান্টারি ভিসাতেও কিন্তু আসতে পারেন সেক্ষেত্রে। ভলান্টারি ভিসাতে গিয়ে কি ওখানে স্টে করা যায় কতদিন? ওইটা কোম্পানির, মানে যে কোম্পানি নিয়ে আসবে আপনাকে ওটার উপর ডিপেন্ড করবে। 1 বছরের কন্ট্রাক্ট দেয়, কেউ 6 মাসের দেয়। ওই সময়ের মধ্যে আপনি আম, বেআইনস পরীক্ষা যদি দিতে পারেন, পাশাপাশি একটা হাউস বিল্ডিং এখানে থাকলে হাউস বিল্ডিং পাওয়া খুবই সহজ। জাস্ট আপনি যে কোনো একটা সুপার মার্কেটে গেলেন, ওখানকার ওদের সাথে কথাবার্তা বলেই সব কিছু নিয়ে আপনার পাওয়াটা খুবই সহজ আমি বলবো। যদি ইন পার্সন যান তো ও কন্ট্রাক্ট দিয়ে আপনি এখানে এসে আপনি খুব সহজে হাউস বিল্ডিংয়ে যেতে পারবেন। এখানে এটা এটা কোনো সমস্যা না কখনো। হাউস বিল্ডিং এ গেলে তো কোনো আইনি জটিলতা নাই না, না, ভাইয়া, না, তাই না, তো? কোনো আইনি কোনো 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 সমস্যা নেই। আইনি জটিলতা কোনো কারণ, মানে কারণ নেই এখানে। কারণ জার্মানিও চায় আপনি হাউস বিল্ডিং করুন, ঠিক আছে? তো ওরা, আপনার যদি একটা হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট যদি থাকে, ডেফিনেটলি হাউসল্যান্ডের বেহরে গেলে ওরা অবশ্যই আপনার ভিসা চেঞ্জ করে দিবে, কোনো সমস্যা নেই। আমার ভাই অনেক আমার একটা পরিচিত। প্রশ্ন ছিল। জি ভাইয়া বলুন। যাই হোক, আনফর্চুনেটলি আহ আমাদের কনভারসেশনটা একটু স্লাইটলি অন্যদিকে চলে গিয়েছে। জি, সমস্যা নেই। জি ভাইয়া বলুন। ওই ল্যাঙ্গুয়েজ কোর্সের কথা যেটা আপনি বলছেন সেটা আমরা দেখেছি, তো আমি দেখছি আর কি পার্সোনালি। হুম। তো সেটার ক্ষেত্রে হচ্ছে 15 বা 16 লাখ টাকা হচ্ছে ব্যাংক ড্রাফট দেখাইতে হবে, বাট ওইখানে বাংলাদেশ জার্মান এম্বাসিতে এটা দেওয়া আছে, বাংলাদেশ থেকে বেআইন শেষ করতে হবে, এরকম কিছু একটা দেখেছি। না, আমি আমার কাছে মনে হয় আপনি সেটা হয়তো ভালো করে আরেকবার চেক করা উচিত আপনার। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ দক্ষতা আছে এমন একটা সার্টিফিকেট গোত ইনস্টিটিউট থেকে আপনাকে নিতে হবে। সেটা আইনস হতে পারে, আর্টস হতে পারে, বেআইনস হতে পারে, বেতসই হতে পারে। ঠিক আছে? এখানে স্পেসিফিকভাবে বেআইনসের কথা লিখে নেই, আপনি এটা আবার চেক করতে পারেন। এখানে বলা হচ্ছে, তবে সবচেয়ে প্রেফারেবল হচ্ছে আইনস অথবা আর্টস যদি আপনি শেষ করতে পারেন, একটা সার্টিফিকেট যদি থাকে আপনার কোচিং ইনস্টিটিউট থেকে, তারপরে কি আপনি এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনি আসতে পারবেন। তবে এখানে বেআইনসের জন্য না, বেআইন শেষ করতে হবে না আপনাকে বাংলাদেশে। বুঝতে পারছি, এটাই প্রশ্ন ছিল আর কি, আমি মনে হয় দেখছিলাম যে মানে বেআইন হচ্ছে বাংলাদেশ সহজ থেকে কথা হচ্ছে আপনারা সবকিছু ভেবে রাখুন, ঠিক আছে? কারণ বেআইনস পরীক্ষা দিতে না পারলেও সবার আলটিমেটলি টার্গেট কিন্তু এখানে জার্মানিতে আসা, বাট লিগেল ভাবে আসা এবং লিগেল ভাবে সেটেল এখানে হওয়া। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ কিন্তু অনেকগুলো ওয়ে আছে, আপনারা ওগুলো কিন্তু ভাবতে পারেন আমি বলবো। আহ, সবকিছু কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে, জার্মানি কিন্তু এত কঠিন কখনোই ছিল না। আমি যখন 6 বছর আগে আসছি, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমি নিজে নিয়ে আসি, এত অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন। আর এখন 2-3 বছর এখন লাগতেছে ভিসা পেতে। এটা মানে কখন কি হয় আসলে বলা যায় না। আহ, মানে খুবই টাফ সিচুয়েশন যাচ্ছে পুরো ইউরোপে আমি বলবো। তো যত দ্রুত সম্ভব আপনাদের প্ল্যানগুলো এক্সিকিউট করার চেষ্টা করুন, কারণ সুযোগ সবসময় থাকবে না, সুযোগ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো অনেক অনেক কথা বলবে আপনাদেরকে, বাট আমি রিয়েল লাইফ চিন্তা করে আমি চাচ্ছি না যে এমন কোনো কিছু আপনাদেরকে, এমন থাকে না কিছু আছে মানুষজন অনেক আশা দিচ্ছে সব কিছু জার্মানিতে বেয়ে বেয়ে পড়তেছে, এটা হচ্ছে এটা হচ্ছে, ব্যাপারটা কিন্তু এতটা সত্যি না, আবার এতটাও মিথ্যাও না। কারণ রিয়েলিটি কিন্তু কিছুটা ডিফারেন্ট বর্তমানে। আর জার্মান জব মার্কেট দিন দিন ডাউন যাচ্ছে, এখন ডাউনফল। ঠিক আছে, হ্যাঁ, হাউস বিল্ডিং যাচ্ছে, ঠিক আছে, হাউস বিল্ডিং ট্রেনিং, ওই ট্রেনিংটা এখনো অনেক বেশি চাহিদা এখনো।
হাজার হাজার লক্ষ লক্ষ প্রয়োজন, কিন্তু আউসবিল্ডিং এর পরবর্তী সিচুয়েশনগুলো আস্তে আস্তে কিন্তু ডাউনফল যাচ্ছে, তো এটা কিন্তু রিয়েলিটি। ঠিক আছে, তো আমি বলবো হচ্ছে আপনাদের প্ল্যান করুন, 6 মাস পরে আসার কথা থাকলে 6 মাস আগিয়ে নিয়ে আসুন। ঠিক আছে, কারণ আম, যে কোনো কিছু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল যাচ্ছে এই মুহূর্তে, বাট চেষ্টা করুন প্ল্যানগুলোকে এক্সিকিউট করার জন্য। তাহলে আশা করছি আপনারা সবার থেকে এগিয়ে থাকতে হবে আপনাকে এখন। এটা হচ্ছে অনেকটা কম্পিটিশন, টু বি অনেস্ট, লাইফ হচ্ছে কম্পিটিশন, এখানে কম্পিটিশনে আপনাকে আগায় থাকবেন, আপনি সাকসেস হবেন। তো যাই হোক, আজকে আমাদের শেষের প্রায় 10-15 মিনিট আমরা একটু ক্যারিয়ার নিয়ে আলোচনা করলাম। তো পড়াশোনার বাইরে। ভাইয়া, জি। হচ্ছে যে আউস বিল্ডিং ছাড়া হচ্ছে B1 ল্যাঙ্গুয়েজ কমপ্লিট ছাড়া কোন কোন ওয়েতে হচ্ছে যে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেতে পারবো? যেটা আউস B1 কমপ্লিট করতে তো হচ্ছে যে এক্সাম দিতে হবে, সিট পাওয়া যায় না, মানে অনেক টাফ। আপনি যে বললেন হচ্ছে যে A1 বা হচ্ছে A2 কমপ্লিট করে যাওয়া যায়, ওই হুম। প্রসেসটা ওটা কোন ভিসাতে? এটা হচ্ছে বুঝলাম না। এটা হচ্ছে আউস বিল্ড, আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনাকে আইনস অথবা আতসোয়াই পাস করতে হবে। পাস করে পরবর্তীতে এখানে জার্মান কোনো স্কুলে আপনাকে ভর্তির একটা প্রমাণপত্র দেখায়, ওখানে ফিটা দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারি, ইয়েতে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, এম্বাসির লিঙ্ক, আপনারা ওখান থেকে বিস্তারিত দেখতে পারবেন আর কি। জি ভাইয়া। আর ওকে। হচ্ছে যে পাবেল ভাইয়া যে বললেন যে আউ পেয়ার নাকি, ওইটা ওইটা আবার কোনটা? আউ পেয়ার হচ্ছে এখানে সাধারণত যে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের আসলে খেয়াল রাখার জন্য, দেখাশোনার জন্য আসলে তারা তৃতীয় বিশ্বের কোনো মানুষজনকে আসলে নিয়ে আসে এদের খেয়াল রাখার জন্য, ওইটাকে আউ পেয়ার বলে আর কি। হ্যাঁ, আমার একটা হচ্ছে রেসপন্স আসছিল মাঝখানে। তো উনি হচ্ছে আনফরচুনেটলি, ওনাকে আমি মেসেজ করছিলাম। হুম হুম তো আর হচ্ছে আর কি, মানে রিপ্লাই করে না। উনি ইন্টারেস্টেড ছিল আমাকে নেওয়ার জন্য। হুম হুম তো পরে ভাইয়াকে এগুলা দিয়েছি, তো পরে উনি আর হচ্ছে ইয়া দেখাই নেই। তো এখনো ইনশাল্লাহ দেখি অ্যাপ্লাই করতেছি, এই আর কি। হুম হুম। যাই হোক, আল্লাহ ভরসা, সমস্যা নাই, এগিয়ে যান। ওকে। আর কারো কোনো প্রশ্ন, কোনো টপিক, কোনো কিছু? তো আচ্ছা, আমাদের বাড়ি কাজ দেওয়া হয়েছে, ইনশাল্লাহ কালকে ক্লাসে আমাদের দেখা হবে। আর সবাই চেষ্টা করবেন পড়াশোনাটা যতটুকু প্রয়োজন তার চেয়ে একটু বেশি করে মানে আগাই যাওয়ার জন্য চেষ্টা করুন, বাসায় সময় দেওয়ার চেষ্টা করুন। তাহলে দ্রুত আমার কাছে মনে হয় আপনারা এই সমস্যাগুলো ওভারকাম করে আসতে পারবেন জার্মানিতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ক্লাসে দেখা হবে, কালকের ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা।